আমি একটু খোলাখুলি কথা বলবো। জি জি প্লিজ আমি প্লিজ। জানি না আমাদের দর্শক কতটা মানে আমি আগেও হয়েছি, টু বি ভেরি অনেস্ট। আমি ক্লাস 5 থেকে মানে ফ্যামিলির বাইরে থাকি, মানে এমন কোনো ধরেন উইদাউট বিং রেপড, সোজা বাংলা ভাষায় মোটামুটি No, this is very important thing. দিস ইজ I want ভেরি to address ইম্পর্টেন্ট, this. আই নো। অনেক কঠিন ছিল, আমার কাছের মানুষ আমাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছে। আমি যাদেরকে ট্রাস্ট করতাম, আঙ্কেল ডাকতাম, ভাইয়া ডাকতাম, যাদেরকে আমার ফ্যামিলি থেকেও ট্রাস্ট করতো, সেই ধরনের লোকজন হচ্ছে ব্যাড টাচ করেছে। এবং আপনি কার সাথে শেয়ার করতে পারতেন না, না? আমি কার কাছে শেয়ার করব? আমি এতগুলো কথা বললাম কারণ হচ্ছে ওই দিন আমি প্রথম সুইসাইডাল চিন্তা করেছি, এবং আজকে প্রথমবারের মতো আমার সেকেন্ড ট্রমার কথা আমি শেয়ার করব, যেটা আমার বাবা মাও জানে না, কেউই জানে না। আমার মতো আত্মসম্মান বোধ সম্পন্ন একটা নারীর জন্য মানে ওই রাতটা আমার বাসর রাত, লিটারেলি আমি আজকে অন ক্যামেরা বলতেছি, কাল রাতের মতো ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশে। যাকে নিয়ে আজকের এই গল্প, তাকে নিয়ে বাংলাদেশের লিড পত্রিকাতে প্রতিবেদন হয়েছে, হয়তো আমার জানা মতে বা আমার অজানায় আরও অনেক জায়গাতে এসছে, এবং আমার খুব ব্যাপক কিউরিয়াসিটি হলো এই প্রতিবেদনগুলো পড়ার পরে। দেন আই নক মাই অফিসিয়ালস যারা আছেন যে ওনাকে একটু ইনভাইট করা যায় কিনা। সো উনি আমাদের এখানে এসছেন, এটা আমার জন্য খুব সুখের খবর। আমি আসলে খুব ভাষা জানি, এবং আমার যেটা হয় যে আমি যে কোনো গল্প শুনতে বসলেই খুব ভাষা জেনে বসি এবং পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। সো আজকে তার ব্যতিক্রম হচ্ছে না, আমরা ওনার গল্পটা শুনবো এখানে। আর আপনাদেরকে বলতে চাই, যদি অনুষ্ঠানে আপনি যোগাযোগ করতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, ফোন নাম্বার, এখানে আপনি ফোন করতে পারেন। এছাড়া আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। মেইল অ্যাড্রেস তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে, sharemystory24@gmail.com। প্রথমে নামটা বলতে হবে নিজের মুখে। আমার নাম মারুফা আক্তার স্বর্ণা। স্বর্ণা হচ্ছে আপনার ডাক নাম, রাইট? জি, স্বর্ণা। বয়স বলতে সমস্যা আছে? কোনো সমস্যা নেই ভাই, 35। 35, ওকে। সো 35 বছরের জীবনের গল্প স্বর্ণার মুখে আমরা শুনবো। জি, আপনি শুরু করতে পারেন যেখান থেকে আপনার খুশি। আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে নরসিংদী। আমরা 3 ভাই বোন ছিলাম, এখন আপাতত 2 বোন আছে। আমার ভাইয়া মারা গেছে 2011 সালে। আমার বাবা মা আছেন, আমার সাথেই থাকেন। তো আমি হচ্ছে বড় হয়েছি নরসিংদীতে। 8ম শ্রেণী পর্যন্ত হচ্ছে আমি নরসিংদীতেই পড়াশোনা করেছি। আপনার বাবা কি করতেন, মানে একদম আর্লি চাইল্ড? হ্যাঁ, আমার বাবা ছিলেন ব্যাংকার, আর আমি আমাদের ভাই বোনের মধ্যে তৃতীয়, ওকে, সবচেয়ে ছোট। আমি যখন ক্লাস 5-এ পড়ি, হ্যাঁ, যখন 5ম শ্রেণীতে পড়ি, তখন আমার বোন হচ্ছে ঢাকাতে ভর্তি হবে কলেজে, তাও মানে ইউনিভার্সিটিতে না। ওর মাত্র হচ্ছে এসএসসি শেষ হয়েছে, তো এসএসসিতে সে খুব ভালো একটা রেজাল্ট করেছে। তো তারপরে তার খুব শখ সে ঢাকা সিটি কলেজে ভর্তি হবে। তো কেউ রাজি হচ্ছিল না। আমার বাবা মানে ঢাকায় আসতে হবে নরসিংদী থেকে ভাইয়া আমাদেরকে, এবং তাও একটা মেয়ে সন্তানের জন্য সেখানে অনেক খরচ আছে। আমার বাবা একজন ব্যাংকার, আমাদের ওখানেও ফ্যামিলি আছে। আপু একা থাকবে কিভাবে, কোথায় থাকবে, কিভাবে পড়াশোনা করবে? আমার বাবা সব কিছুর বিপরীতে গিয়ে আপুকে ঢাকা সিটি কলেজে ভর্তি করালো। ওকে, খুব ভালো কথা। তখন আপনি ক্লাস 5-এ? আমি তখন ক্লাস 5-এ, 4-এ। ওকে, হ্যাঁ। তো আর 1 বছর পরে হচ্ছে আমার ভাইয়া হচ্ছে ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে ভর্তি হলো। তো তখন আমাদের 2 ভাই বোনই হচ্ছে ঢাকায়। হ্যাঁ। তো ওদের জন্য ফরচুনেটলি যেটা হয়েছে যে আব্বা চিন্তা করলো যে আমি ঢাকায় শিফট হয়ে যাই, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খরচটা তো আসলে আমাদের মোটামুটি সবারই জানা। ওই সময়টাতেও আসলে অনেক খরচ ছিল। তো আমার মনে আছে, আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, তখন আমি দেখে বড় হয়েছি যে আমাদের একটা বাড়ি হচ্ছে নরসিংদীতে, একতলা বাড়ি, জমি কেনা হয়েছে, আস্তে আস্তে কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। আমরা সেই বাড়িতে উঠলাম। ক্লাস 5-এ যখন পড়ি, আমার বাবা সিদ্ধান্ত নিলেন বাড়িটা বিক্রি করে দিবেন। ওটা কিন্তু ব্যাংক লোন নিয়ে, একটা ইনভেস্টমেন্ট নিয়ে, তারপরে হচ্ছে বাড়িটাতে মানে আমার বাবা ইনভেস্ট করেছিল। মানুষের একটা লাইফ লং যেটা থাকে, যে একটা চাকরি করলে একটা থাকার বাসস্থান হলে মোটামুটি আমরা সেটেলড হয়ে যাই, তাই না? তো আমার বাবা ওনার সবচেয়ে বড় যে ইনভেস্টমেন্টটা, সেটা সেল করে দিবে চিন্তা করেছে, শুধুমাত্র হচ্ছে সবার বিপরীতে গিয়ে। মানে আমার বাবার ভাই বোন, আমার ফুপু চাচা, খালা, মামা, আমার বাবা সুপার ক্রেজি। হ্যাঁ, তো উনি বিক্রি করে দিয়েছে, উনি করে দিবে, এবং উনি ওনার ছেলেকে ঢাকায় পড়াশোনা করাবে, মেয়েকেও ঢাকায় পড়াশোনা করাবে। তো আমি হচ্ছে তখন মাত্র 5ম শ্রেণীর মাঝামাঝিতে পড়ি। মানে ব্যাপারটা এরকম ছিল যে আমাকে তখন মানে বছরে ঢাকা আনা যাচ্ছে না। তো আমাকে বলা হলো তুমি নরসিংদীতে থাকো। তখন আমার চাচার বাসা আছে নরসিংদীতে। আমাদের একটা এলাকাতেই চাচা ফুপু
অনেক মানে 2 ফুপুর বাসা ছিল, চাচার বাসা ছিল। সো ওই জায়গাটাতে আমরা বড় হয়েছি, তো খুব ফ্যামিলিয়ার একটা জায়গা। তাছাড়া আব্বার অফিস তো নরসিংদীতে ছিলেন, আমার আব্বা ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকে, তো নরসিংদীতেই পোস্টিং ছিল। তো আব্বা ঢাকায় শিফট করে নাই, আমার ফুল ফ্যামিলি মানে আমার মা, ভাইয়া, বোন সবাই হচ্ছে ঢাকা শিফট করে গেল। এখন প্রথম হচ্ছে আমার আসলে ভালো লাগলো যে হ্যাঁ আমি তখন একটু নিজের মতো থাকতে পারবো। আমার তো হ্যাঁ সো আপনি ক্লাস 5 এ ঢাকায় চলে আসেন? না, আমি ক্লাস 5-এ নরসিংদী থাকি একা আমার চাচার বাসায়। ওহো। আমার প্রথম বাসা ছাড়া হয় হচ্ছে 11 বছর বয়সে। আমার গল্পটা ওখান থেকেই শুরু, এই জন্য একটু সময় নিয়ে এটা বললাম। না না, ডেফিনেটলি, এবং এটা খুব ইম্পর্টেন্ট গল্প। আপনার বাবা তখন নরসিংদীতে আপনাকে নিয়ে, হ্যাঁ, কিন্তু আপনি থাকেন চাচার বাসায়। আমার বাবাও চাচার বাসায় থাকে, কিন্তু বাবা তো আসলে অফিস করতেন, আমি বাবাকে খুব একটা পাইনি। আমি একটু খোলাখুলি কথা বলবো জি জি, প্লিজ আমি প্লিজ। জানি না আমাদের দর্শক কতটা মানে তো আমি যখন 11 বছর বয়সে হচ্ছে আমার চাচার বাসায় শিফট হলাম, খুব ভালো কথা, আমাকে খুব আদর করে। তবে যতই আদর করুক না কেন, একটা 11 বছর আমার তখন পিরিয়ড হয়নি, আমি তখন বয়সন্ধিকাল সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নাই। আমি কিভাবে হচ্ছে মানে একটা মেয়ের বড় হওয়ার একটা ছেলে বড় হওয়ার মধ্যে আসলে অনেক পার্থক্য আছে, সেটা True. আসলে আমি অনেক পরে বুঝতে পেরেছি। তো আমি হচ্ছে আমাকে বলা হয়েছিল যে তোমাকে 6 মাস পরে মানে এই বছরটা শেষ হলে আমরা তারপর ঢাকায় নিয়ে নিয়ে যাব। যাব। জি। কিন্তু সামহাউ একটা ফাইনান্সিয়াল ইস্যু তো ছিলই, বা হয়তো স্কুল ওভাবে ম্যানেজ করা যায় নাই, আমি জানি না কেন আমাকে নরসিংদীতে থাকতে হলো টানা 3 বছর, 5, 6, 7, 8, 4 বছর মানে 5-এর মাঝামাঝি থেকে যদি ধরি 3.5 বছরের মতো 8 পর্যন্ত। তো আমার জন্য ওই সময়টা অ্যাজ এ কিড, একটা বাচ্চা মেয়ে হিসেবে আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। ডেফিনেটলি ইটস আ বয়ঃসন্ধিকালের একদম হ্যাঁ, ইনিশিয়াল আমি স্টেজ। অনেক কিছু অনেক পরে শিখেছি, অনেক কিছু অনেক পরে জেনেছি। এমনও হয়েছে যে আমার পিরিয়ড হয়েছে আমি জানি না, আমি রাস্তায় দৌড়াচ্ছি খেলছি, আমি জানি না এটা কি। হ্যাঁ, সো মানে ইটস কাইন্ড অফ এম্বারেসিং সিচুয়েশন। আমার এম্বারাসড লাগে নাই ভাইয়া, বিকজ আমি জানি না এটা কি। আমাকে বলতেছে তোমার ব্লাড লেগে গেছে, কি হয়েছে, তুমি বাসায় চলে যাও। একজন আন্টি এসে বললো তুমি বাসায় চলে যাও। তো আমি বাসায় আসলাম, ফুপুকে বললাম, মানে আমার তখন মনে হলো যে এই জিনিসটা যদি আমি একটু আগে জানা থাকতো, আমি আমার কোনো প্রিপারেশন ছিল না, আমার তেমন কোনো মানে মায়ের অভাব যেটাকে বলে আর কি। একেবারেই আসলে একেবারেই আমি যাই হোক, আমার কাছে শুধু আমি ছোট করে বলি, ধরেন আমি প্রতি রাতে চিন্তা করতাম যে আমাকে আসলে কবে আব্বা আম্মা বা ফোন দিয়ে বলবে, আম্মা ফোন দিয়ে বলবে যে তুমি ঢাকায় চলে আসবা, তোমাকে এই সপ্তাহে নিয়ে আসবো, অথবা আব্বা বলবে যে তোমাকে এই ক্লাসেই নিয়ে যাব। ধরেন 5-এর পরে 6 গেছে, 6-এর পরে 7 গেছে, 7-এর পরে 8 গেছে, মানে কতগুলা ক্লাসেস হচ্ছে আমি ওয়েট করেছি শুধুমাত্র ওনারা বলবে যে তোমাকে নিয়ে যাব। আমি নিজে থেকে কখনো অ্যাপ্রোচ করি নাই। কেন? আমাকে সবাই মানে সবাই খুব এক্সট্রোভার্ট ভাবলেও আমার ধারণা, আমার নিজের সম্পর্কে আমার ধারণা যে আমি ছোটোবেলা থেকেই একটু আন্ডারস্ট্যান্ডিং ছিলাম। সেটা আমার এক্সট্রোভার্ট আচরণের মাধ্যমে হচ্ছে অন্যরা বুঝতে পারে নাই যে হাউ মাচ আই এম কনসিডারিং বা হাউ মাচ আই এম সাফারিং, কারণ আমি কখনো বলিনি আসলে মানে এই বিষয়গুলা। লাইক ধরেন আমার এই ঘটনা ঘটার পরেও যখন আম্মার সাথে দেখা হয়েছে আমি শেয়ার করতে পারিনি, মানে বা আমাকে হয়তো জিজ্ঞেসও করা হয়নি সেভাবে যে আমি জানি কি না বা ব্যাপারগুলা। যাই হোক, তো আমার একটা ফ্রেন্ড আছে, সিনিয়র ফ্রেন্ড, 1 বছরের সিনিয়র ফ্রেন্ড, মেয়ে, ওর বাসায় আমি গিয়েছি। আমি ওই আপুর কাছে গিয়ে বললাম যে আপু তুমি আমার জন্য একটা কাজ করবা। কী কাজ? আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবা। ডাক্তারের কাছে, আমি তখন ক্লাস 7-এর শেষে বোধ হয়। আমি এতটা ডেসপারেট, আমি শুধু বলি, আমি কাউকে বলি না এই কথা কখনো। বলতেছে ডাক্তারের কাছে গিয়ে কী করবা? বলছে না আমি ডাক্তারের কাছে গিয়ে বলবো, ডাক্তারের কাছে গিয়ে বলবো যাতে আব্বা আম্মাকে কল করে এবং বলে যে হচ্ছে ওর জন্য তো এখানে থাকা ঠিক হবে না, ওর একা একা থাকাটা শরীরের জন্য খারাপ হচ্ছে। ওকে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমি ডাক্তারকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি একটু বলেন, আমি তো বলতে পারছি না। তো শাহিনুর আপু বললো যে তোমার তো ক্লাস সামনে 9, আমি শিওর যে তোমাকে অবশ্যই ক্লাস 9-এ নিয়ে যাবে। আর ও মাত্র আমার চেয়ে 1 ক্লাস সিনিয়র, ও তো বড় না তখন, ও কোথায় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো আমরা মানে ওই যে শেয়ার করলাম, শেয়ার করাটাতে আমি একটু হালকা হলাম। তারপর আমার মনে আছে
আমার বাবা কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং। আমি যদি ধরেন একবার মুখ ফুটে বলতে পারতাম যে আব্বা আমার ভালো লাগছে না বা আমার খারাপ লাগছে, আমার বাবা সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে হয়তো যদি আমাকে স্কুলে ভর্তি নাও করতে হতো তাও আমাকে হয়তো ঢাকা নিয়ে চলে আসতেন। আই নো মাই ফাদার, যেটা হচ্ছে উনি এন্টায়ারলি বুঝতেই পারেন নাই, কারণ একে তো হচ্ছে বাবা, উনি সারাদিন বাসাতেই থাকতেন না। সরি, প্লিজ, নো প্রবলেম। এটা আমি পায়ের কাছে রেখে জি। উনি সারাদিন হচ্ছে তো বাসাতেই থাকতেন, ওনার অফিসে কাজ থাকতো এবং সাপ্তাহিকভাবে ঢাকাতেও আসতে হতো যেহেতু ঢাকাতে ওনারা থাকতেন। তো এরকমই একটা ব্যাপার। তো ক্লাস 9 আমি ঢাকায় আসি। ফাইনালি ঢাকায় এসে মিরপুরে একটা স্কুলে ভর্তি হই। আমার অ্যাডজাস্ট করতে প্রায় 1 বছর লেগেছে। আমি মোটামুটি সবচেয়ে ভালো রেজাল্ট নিয়েই বের হয়েছি এসএসসিতে। তো এইচএসসিতে আমার খুব শখ ছিল ভিকারুননিসায় পড়বো। তো ভিকারুননিসা কমার্সে হচ্ছে আমি টিকেছি। তো না, তুমি সিটি কলেজে ভর্তি হবে, সিটি কলেজে কমার্সের জন্য খুব ভালো, আর ভিকারুননিসায় ক্লাসের যে একটা ব্যাপার থাকে, তোমার মন খারাপ হবে, সবাই গাড়ি টাড়ি নিয়ে আসবে, তুমি নিয়ে যেতে পারবে না, তুমি অনেক স্ট্রাগল করবে, অনেক কিছু। আমার একেবারেই সিটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল না, একেবারেই না। আমি সিটি কলেজে ভর্তি হয়েছি একেবারে লাস্টে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমার কখনো অসুবিধা হয় নাই, মানে আমি কখনো বদারি করি নাই কি আমার দিকে তাকিয়ে আছে কি আমার দিকে তাকিয়ে নাই। প্রথমবারের মতো আমি যেটা ফেস করলাম সিটি কলেজে ভর্তি হওয়ার পরে যে না, রাস্তাঘাটে তো মানুষ টিচ করছে, মানে আমি তো আমি আগেও হয়েছি, টু বি ভেরি অনেস্ট। আমি ক্লাস 5 থেকে মানে ফ্যামিলির বাইরে থাকি, মানে এমন কোনো ধরেন উইদাউট বিং রেপড, সোজা বাংলা ভাষায় মোটামুটি। No, this is very important thing. I want to address this. I know. Because it's a very important thing এবং আপনি বলতে চাইলে বলতে পারেন, মানে না না, আমার কোনো সমস্যা নাই। একটা চাইল্ড সিকিউরিটি, এটা ছেলে হোক মেয়ে হোক যে কোনো জায়গাতে, এটা আসলে খুব বড় একটা কনসার্ন। প্রত্যেকটা বাপ মায়ের বা ফ্যামিলি প্যারেন্টসের এখানে অনেক বেশি সচেতন হওয়া উচিত। এই জিনিসগুলো একটু জানা উচিত। লাইক আমাকে কে দেখলো, কে টাচ করলো, কে কি বললো, এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু কেউ নাই। আমি আমাদের বাপ মায়েরা, এবং আমি যদি ইন্টারাপ্ট করি, সরি ফর দ্য ইন্টারাপ্ট, মানে আমাদের বাপ মায়েরা কিন্তু এখনকার বাচ্চাদেরকে শেখানো হয় হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ। আমাদের বাপ মায়েরা কথাই বলতো না এগুলা নিয়ে, একেবারেই না ভাইয়া। আমি কিছু ঘটনা আপনাকে বলবো যেটা শুনলে বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা পিছিয়ে ছিলাম, আমরা আগিয়েছি। যেটা হচ্ছে আমি এটাতে ইউজ টু, লাইক ক্লাস 2 থেকে আমি ইউজ টু বলতে আমি জানি যে ছেলেরা মেয়েদের দিকে বাজেভাবে তাকায়, সেই তাকানোর একটা আলাদা মিনিং আছে। কি মিনিং সেটা আমি জানি না, দ্য আলটিমেট মানে রেজাল্ট কি সেটা আমি জানি না, কিন্তু জিনিসটা ভালো না। প্রথমত জিনিসটা খুবই এম্বারেসিং বা নিজের জন্য খুবই ভীতিকর, রিস্কি, ভয় লাগে আমার। মানে আমার অনুভূতিটা ছিল এরকম যে আমি প্রচণ্ড ভয় পেতাম। আরেকটা কথা যেটা শুরুতেই বলা উচিত ছিল, যে আমাকে দেখেই হয়তো আপনার মনে হতে পারে যে আমি কিন্তু আদিবাসীদের মতো দেখতে। আমার নাম মারুফা আক্তার স্বর্ণা। মজার ঘটনা হচ্ছে, আমি যখন বলি যে আমি মুসলিম এবং আমি পার্বত্য চট্টগ্রামের না, তখনও সেটা হচ্ছে কেউ বিশ্বাস করতে চায় না। মানে এটা কি আপনি ছোটবেলা থেকে কোনো কারণে সাফার করেছেন? অনেক অনেক। আমি আমার নিজের নাম যতটা না বলেছি তার চেয়ে বেশি আমাকে বলতে হয়েছে যে না আমি মানে চাকমা না। অনেক, হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনই ছিল চাকমা, এবং এমন হতো যে আমি অনেক জায়গাতেই হচ্ছে একটা সাইডেড হয়ে যেতাম। অনেক কঠিন ছিল। আমার কাছের মানুষ আমাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছে। আমি যাদেরকে ট্রাস্ট করতাম, আঙ্কেল ডাকতাম, ভাইয়া ডাকতাম, যাদেরকে আমার ফ্যামিলি থেকেও ট্রাস্ট করতো, সেই ধরনের লোকজন হচ্ছে ব্যাড টাচ করেছে। এবং আপনি কার সাথে শেয়ার করতে পারতেন না? আমি কার কাছে শেয়ার করতে পারি। আমি একটা জিনিস আপনাদেরকে ইন্ডিকেট করি, মানে বিশেষ করে যারা প্যারেন্টস আছেন, আপনার সন্তানের যেসব বিষয়গুলো নিয়ে আমরা বাবা মারা সবচেয়ে বেশি কনসার্ন থাকি, সেটা হচ্ছে তাদের ফিউচার কি হবে, লেখাপড়া কি হবে, তাদের জন্য ভবিষ্যতে আমরা কি রেখে যেতে পারবো। দ্যাট ইজ দ্য বিগ কনসার্ন সব বাবা মার জন্যই। এই বিগ কনসার্নের পাশাপাশি প্যারালালি সবচেয়ে বড় কনসার্ন হিসেবে যেটাকে আপনি রাখবেন, সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিকিউরিটি। এই যে অ্যাবিউজ শব্দটা বারবার এখানে এসছে, ইউটিউব ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুসারে আমি ভিডিওটা প্রচার করবো যাতে করে পুরো বিষয়টা বোঝা যায়। এটার রেশিও হিউজ, এবং এটা নিয়ে ডিসকাশন তেমন একটা হয় না। এটাকে আমাদের সমাজে এখনও অনেক বড় ট্যাবু হিসেবে দেখা হয়। আমি যত কেস জানি এবং বিভিন্ন এনজিওর যতটা জরিপ আছে এটার ওপরে, আপনারা জানলে অবাক হবেন যে এটা কত ভয়ঙ্কর হতে পারে। এবং এটা ভয়ঙ্কর রেশিওর দিক থেকে শুধুমাত্র না, এই যে উনি বারবার কথা বলতে গিয়ে একটা জায়গায় স্টাক হয়ে আছেন এবং ওখান থেকে বের হতে পারছেন না, যে মেমোরির জায়গাটা থেকে হান্টিং ডাউন করছে তাকে মেমোরিতে। এটা যখন কোনো একটা বাচ্চার সঙ্গে ঘটে যায়, ও সারাটা জীবন জুড়েই
ওই ট্রমা থেকে বের হয়ে আসতে পারে না, এবং এটা খুব ভয়ঙ্কর রকমভাবে কষ্টের একটা জায়গা। সো আপনার বাচ্চার এই সিকিউরিটিটা দুটো বিষয় এনশিওর করবেন। একটা হচ্ছে তার লার্নিংয়ের জায়গাটা, গুড টাচ ব্যাড টাচ, এবং একই সাথে কোনো বাচ্চাকে আপনি যখন বড় করছেন তাকে অন্তত এই বিষয়টা শেখান যে সে যদি কখনো কারো দ্বারা এই বিষয়ে যদি কোনোভাবেই এফেক্টেড হয়, সে যেন তার একটা বলার জায়গাটা থাকে, বাবার কাছে, মায়ের কাছে, ওই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা তাকে দেন। অবশ্যই আপনি তো পুরো পৃথিবীকে কারেকশন করতে পারবেন না, কিন্তু আপনার বাচ্চা কোনো না কোনোভাবে এটা হয়েছে, আপনার বাচ্চার যেন বলার জায়গা থাকে, এরকম একটা সম্পর্ক আপনার বাচ্চার সঙ্গে আপনাকে অবশ্যই গড়ে তুলতে হবে, এটা মাস্ট। আর সেকেন্ড কনসার্ন হচ্ছে আপনার বাচ্চা যাতে করে এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে না যায়, সেজন্য তাকে একটা উপযুক্ত পরিবেশ দেয়া। কাউকে বিশ্বাস করবেন না, নেভার এভার, কাউকেই না। জি প্লিজ কন্টিনিউ করেন। আরেকটা ব্যাপার আছে ভাইয়া, আমরা কিন্তু মনে করি যে বাচ্চারা নিজে থেকে এসে সবকিছু বলবে। বলে বাচ্চারা না। তো চঞ্চল হয়, বাচ্চারা তো অ্যাক্টিভ হয়, সো বাচ্চারা দ্রুত নিজে ভুলেও থেকেই যায়, বলবে, হ্যাঁ। বাচ্চারা ব্যথা পেলে বলবে। আমি আমার ছেলেকে দেখেই বুঝি যে আমার ছেলে ব্যথা পেলে বলে না, চেপে যায়। তো যাই হোক, তখন হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওকে। তো আমি অ্যাকাউন্টিং নিয়েছি। আমার লাইফের অ্যাম্বিশন ছিল আমি বাইরে পড়তে যাব, MBA বা হোয়াট এভার, পরের ডিগ্রি, PhD। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি ওখানে কখনো অ্যাবিউজড হই নাই, বা কোনো অড সিচুয়েশনে সেভাবে আমাকে পড়তে হয় নাই পার্সোনালি। তখনও 2টা টিউশনই করতাম, তখনও কিন্তু আব্বা টাকা পাঠাতেন। আমাদের কিন্তু ক্লাস হতো, মানে ক্লাস ম্যান্ডাটরি, ক্লাসে যেতে হবে, যেহেতু আমার BBA অ্যাকাউন্টিং ছিল মেজর। তো আমি প্রথম বিজনেস শুরু করলাম হচ্ছে কাপড়েরই, তার সাথে শুরু করলাম হচ্ছে একটা পিঠার বিজনেসও। কোথায় এটা, মানে জাহাঙ্গীরনগরেই। পড়ার সময়? পড়ার সময়। আচ্ছা, কেন করলেন এটা? পিঠার করলাম কারণ পিঠাতে হচ্ছে ইনভেস্টমেন্ট লাগে না। মানে আইডিয়াটা কেন আসলো মাথায় হুট করে? আপনি তো টিউশনই করাচ্ছেন। কারণ হচ্ছে আমি বিজনেস করতে চাই ভাইয়া। অনলাইনে পিঠা ছবি পোস্ট করলে অর্ডার আসতো, তো মার্কেটিং তো কিছুই ছিল না, নিজেদের মধ্যেই করার চেষ্টা করতাম। তখন ড্রিম ওয়েভারের প্রথম একটা ওয়েডিং ফেস্ট ছিল, প্রথম ফেস্ট করেছিল এটা ওদের। তো কত সাল ভুলে গেছি। ড্রিম ওয়েভার অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করে ওনারা। হ্যাঁ, সো ওদের প্রথম ওয়েডিং ফেস্ট ছিল একটা, বোধহয় একটা 2-3 দিন ব্যাপী মেলা টাইপের, ড্রিক গ্যালারিতে। তো প্রথম মেলা অংশগ্রহণ করা ছিল আমার হচ্ছে পিঠা নিয়ে। পিঠা আপনি মানে ইনিশিয়ালি ইউনিভার্সিটিতে আমি বানাইনি, আমি আচ্ছা। হচ্ছে গাজরের হালুয়া বানিয়েছি, বা আদার্স জিনিসপত্র, সেমাই টেমাই, এগুলো আমি বানিয়েছি। আমাদের হলে কিচেন ছিল, কিচেনে হচ্ছে রান্না টান্না করা যায়, সেগুলো কোনো সমস্যা। মানে ফ্যাক্ট হচ্ছে আপনি অ্যাকাউন্টিং এ পড়ছেন, দুটো টিউশনই করছেন, পাশাপাশি আপনার মনে হচ্ছে যে আমার আরো কিছু করতে হবে, আর কিছু করতে হবে। এবং আপনি পিঠার মতো জিনিস নিয়ে কাজ করেন। আপনি সময় ম্যানেজ করতেন কিভাবে? আর জাহাঙ্গীরনগরে পড়লে তো আমরা জানি যে ওইখানে একটা অন্যরকম জীবন থাকে, পাখালি, সৌন্দর্য, প্রেম হয় মানুষের। একেবারেই অন্যরকম জীবন। মানে জাবিতে যারা আসলেই পড়াশোনা করেছে তারা জাবিকে মানে অন্যভাবেই আসলে ট্রিট করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এছাড়া হচ্ছে আমি আরেকটা জিনিস চিন্তা করছিলাম তখনই ইনিশিয়ালি, সেটা হচ্ছে কাপড়ের কিছু করা যায় কিনা, বিকজ আমি আসলে দেশি কাপড়ের অনেক বড় ভক্ত। এবং আমাদের সময় আমি যখন দেখতাম যে সবাই 9-10 ইন্টারে হচ্ছে যখন আপনার ইন্ডিয়ান জামা কাপড় পরতো, ইন্ডিয়ান গর্জিয়াস জামা কাপড় পরতো সুন্দর, কিন্তু আমি তখন দেশাল থেকে 2টা ফতুয়া কিনতাম, বিকজ এটা আমি সারা বছর পরতে পারবো, খুবই আরাম এবং আমার কাছে কমফোর্ট লাগে। আমি প্রচুর ফতুয়া পরেছি ওদের। বা আজিত সুপার মার্কেট ছিল আমার ইন্টারের পরের, মানে লাইক আমাদের ফ্রেন্ডের 2 ফ্রেন্ডের আসা যাওয়ার একটা মানে খুব কমন মিট আপের একটা প্লেস ছিল। মানে ওখানে ঘুরে ঘুরে দেশীয় জামা কাপড় কেনা, বা নিউ মার্কেটে ঘুরে ঘুরে ম্যাচিং করে করে সুতি কাপড় দিয়ে ড্রেস বানানো, এই জিনিসগুলো ছিল আমাদের হবি। তো আমার কাছে মনে হলো যে আমি আসলে কাপড় নিয়ে করি, কারণ আমি একে তো পরতে পছন্দ করি, আর দ্বিতীয়ত যখন কেউ আমার ডিজাইনটা ভালো লাগছে বলছে, তখন আমার ভাল লাগছে। 2014 সালে হচ্ছে আমি একটা পেজ খুললাম। পেজ খুলে সেখানে আমার নিজের জন্যই বানানো বেশ কিছু ফতুয়া ছিল, মানে আমার সাইজে আমার জন্যই বানানো, মূলত কিছু টুকরা কাপড়, একটা শাড়ির ব্লাউজ পিস, একটা টুকরা, আর হয়তো এক্সট্রা 2-3 গজ কাপড়ের মতো হয়তো আমি কিনেছিলাম, কিছু লেস, কিছু টুকরা টুকরা ফুল, হ্যাঁ, মানে এই টাইপের জিনিসপত্র ছিল, মেয়েদের কাছে থাকে এগুলা। তো তারপর আমার কাছে মনে হলো ঠিক আছে আমি একটা ডিজাইন দাঁড় করাই। আমি 3টা ড্রেস দাঁড় করিয়েছিলাম, 3টা ড্রেস দেখার মতো, লাইক মানে সবাই খুব প্রশংসা করেছে। 2014 সালে পেজের নাম কি ছিল? কালার ক্রেজ। এটা কি এখনো আছে? এখনো আছে। কি নাম? কালার ক্রেজ। কালার ক্রেজ। ওকে, তখন আপনি ইউনিভার্সিটিতে? তখন আমি ইউনিভার্সিটিতে। ওকে, কি নাম দিব, আমার প্রোডাক্ট রেডি আছে কিন্তু নাম ফিক্স করতে পারছিলাম না বলে 1 মাস ডিলে হয়ে গেছে। তো আমি তখন কালার ক্রেজ হচ্ছে আমার যে বর্তমান হাজব্যান্ড, সে হচ্ছে রিকমেন্ড করলো। তো ও ফাইন্যান্সে ছিল, আমরা সেম ব্যাচ, ও ফাইন্যান্সে ছিল, আমি অ্যাকাউন্টিংয়ে ছিলাম। ও খুবই শান্ত, ভদ্র, সাপোর্টিভ
বয়ফ্রেন্ড এবং হাজব্যান্ডের যে রোল মডেল যদি কেউ দাঁড় করায় তাকে সেখানে মোটামুটি একটা টেমপ্লেটে রাখা যাবে। ওকে, হ্যাঁ, রাখা যাবে। মানে আমার কাছে মনে হয়েছে আমার ওই যে সেফটিটা জীবনে ছিল না, যে অস্থিরতা ছিল, সেটা কমপ্লিটলি ওর সাথে পরিচয় হওয়ার পরে আমি একজনকে দেখলাম যে খুব কাম, কোয়াইট, অনেস্ট, লয়াল এবং রেসপেক্টফুল। ভেরি গুড। ভেরি ইম্পর্টেন্টলি। তো যাই হোক, ওকে পাওয়ার পরে আমার কাছে যেটা মনে হলো যে মানুষ এত লয়ালও হয়, মানে এত ঠান্ডা হয়, এত ভদ্র হয়, যারা মানে মেয়েদেরকে রেসপেক্টও করে বা মেয়েদের জন্য ওয়েট করে হলের সামনে, বা ওর জন্য ও কি খাবে সেটা চিন্তা করে আবার নিয়ে আসে বাসা থেকে, মানে এরকম। হ্যাঁ, তো আমার কাছে আমার বাবা কিন্তু খুব পরিবার কেন্দ্রিক, উনি অনেক রান্না বান্না করতে পছন্দ করেন, আমাদেরকে গোসল করাতেন, খাইয়ে দিতেন। হ্যাঁ, আমি অনেক বছর পর্যন্ত আমার বাবার হাতেই খেয়েছি, মার কাছে খাইনি। মানে খাওয়া দাওয়ার কাজটা বাবারই ছিল আর কি, ওটা বাবার পার্ট। আমরা অনেক এক্সপেন্সিভ গিফট নিজেরা জমিয়ে এক্সচেঞ্জ করতাম, নিজেরা জমিয়ে। আমি তো টিউশনই করতাম, ও টিউশনই করতো। লাইক ও হয়তো আমি তো 10,000 টাকাতে একটা ফোন কিনলাম, ও হয়তো আমি 6,000 টাকা দিলাম, ও হয়তো 4,000 টাকা দিল। বা ও হয়তো একটা কোনো কিছু কিনবে, সেখানে হয়তো আমি 15,000 টাকা দিলাম, ও হয়তো আরও 20,000 টাকা দিল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এক্সপেন্সিভ গিফটের ব্যাপারটা তখন আমার আশেপাশের কেউ খুব নর্মালি নেয় নাই। মানে আমি দেখেছি আমি যে কাজগুলো করেছি সেটা মোটামুটি স্রোতের বিপরীতে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হলো সরাসরি যে তুই যেরকম নিচ্ছিস, তোদের যদি রিলেশনশিপ না থাকে। আমি প্রথম বলছি, রিলেশনশিপে তো এখনও আছি, না থাকার চিন্তা কেন আসতেছে? মানে স্টিল নাও এমন কিছু হয় নাই যেটার জন্য আমার মধ্যে ওই ইনসিকিউরিটি আমার মধ্যে কখনো তৈরি হয় নাই। তাহলে জাস্ট ভাবেন যে আমি কতটা সিকিওর ছিলাম ওর সাথে রিলেশনশিপে, যে আমার কাছে কখনো মনে হয় নাই বা আমার নিজের মধ্যেও কখনো ওই ডাউট আসে নাই যে আমাদের তো আসলে ব্রেকআপ হয়ে যেতে পারে। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। শুরু করার পরে যে প্রথম 5টা ড্রেস আমার ফ্রেন্ডের ডিএসএলআর ছিল, তাকে ডাকলাম, রিকোয়েস্ট করলাম ফ্রেন্ড তুলে দে। আমার জুনিয়র ছিল, আমার রুমমেট জুনিয়র ছিল হচ্ছে মডেল, প্রথম মডেল, 2বার জুনিয়র আমার, ও ছিল প্রথম মডেল। আমার হলের সামনেই শ্যুট করেছি, মানে একদম হলের সামনে শ্যুট করেছি। হ্যাঁ, ওখানে সুন্দর তো শ্যুট করেছি, ওরা করে দিল, পেজে পোস্ট করলাম। কোনো মার্কেটিং সেন্স কিচ্ছু নাই। 2014 সালে ভাইয়া মাত্র বিকাশ ক্যাম্পেইন করছে ক্যাম্পাসে। বিকাশ মাত্র ওপেন করেছি আমি, মানে ফ্রি এসে রেজিস্ট্রেশন করে দিয়ে গেছে। কোনো ডেলিভারি এজেন্সি নাই, উবার টুবার পাঠাও তো আমরা চিন্তাই করতে পারি না তখন। বাট সেটা অনেক কত টাকা দিয়ে শুরু আপনার? যদি একেবারে শুরু বলি সেটা তো উইদাউট ইনভেস্টমেন্ট। যেমন 3টা জামার পেছনে কত টাকা ছিল সেটা হিসাব করতে গেলে 1,000 টাকারও নিচে 2014-তে। বাট আমি যদি অফিসিয়ালি ইনভেস্টমেন্টের কথা বলি, যে ঠিক আছে এখন হচ্ছে ওখান থেকে আমার হয়তো 5টা জামা বিক্রি হলো বা 2টা শাড়ি বিক্রি হলো, কিছু টাকা জমেছে, আমার আরও কিছু টাকা লাগবে, তখন হচ্ছে আমি বাড়িধারা মহিলা সমিতি থেকে একটা 20,000 টাকার একটা লোনের অ্যারেঞ্জমেন্ট করি 2014 শেষের দিকে অথবা 2015 শুরুর দিকে। এটাও আপনি ইউনিভার্সিটি থাকা অবস্থায়? হ্যাঁ, তখন আমি 3rd ইয়ারে পড়ি ভাইয়া। সো এই বিষয়টা আপনারা খেয়াল করেন যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে, সে তার চিন্তার জায়গাটা কতটা দূরে এবং এটা কি দাঁড়িয়েছে শেষ পর্যন্ত, সেটা তো গল্পতে আমরা নিশ্চয়ই আসবো। সো আমাদের ছেলেমেয়েরা যখন অনার্স মাস্টার্সে আছে বা তারও আগে থেকে যদি তাদেরকে এই স্বপ্নগুলো ঢুকিয়ে দেওয়া যায়, তারা আসলে জীবনে কি করতে চায় সেটার এক্সারসাইজ যদি করা যায়, লাইফ লাইনটা আসলে না খুবই লিমিটেড পিরিয়ডের জন্য জীবনে। এটা সম্ভবত মোহাম্মদ আলীর কথা, বক্সার মোহাম্মদ আলীর কথা, যে আমরা যে বলি না 70-80 বছর বাঁচি আমরা, ইটস নট লাইক দ্যাট। কারণ জীবনের কতটুকু সময় আপনি ঘুমিয়ে কাটান, এটা একটা চিন্তা করেন। জীবনের কতটুকু সময় আপনার বড় হতে চলে যায়, 24-25 বছর পর্যন্ত শুধু আপনি পড়াশোনাই করেন, তারপরে আপনি কর্মজীবনে আসেন। 40-এর পরের বয়স তো ডিক্লাইন পিরিয়ড, কোমরে ব্যথা, এখানে সমস্যা ওখানে সমস্যা। সো আমরা আসলে সময় পাই খুব অল্প। নিজেকে যদি আমরা বলি ফিজিক্যালি ফিট থেকে একেবারে কোনো কিছু করা, সেই জায়গাটা খুবই অল্প। সুতরাং আমাদের ছেলেমেয়েদেরকে যদি আগে থেকে একটু তৈরি করা যায়, তাদেরকে যদি ড্রিমটা মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অনেক আগে থেকে তারা শুরু করতে পারে এবং জীবনের সবচাইতে ভালো সময়টাতে এসে তারা কিন্তু অনেক বড় একটা জায়গায় যেতে পারে। সো সেই রকমই একটা গল্প আছে। জি, তারপরে লোন নিলেন তো? হ্যাঁ, বাট তার আগে যেহেতু আমি অলরেডি তখন দুইটা বিজনেসের কার্ড বানিয়েছি, আমি তো খুবই এক্সাইটেড। তো আমি প্রথম যে মানে মনে কষ্টটা পেয়েছি, আমি যখন কার্ড হচ্ছে আমার নিজের ডিপার্টমেন্টে দিতে গেলাম, আমার বন্ধুরা মনে হলো আমাকে একেবারেই সিরিয়াসলি নেয় নাই, না নেওয়ারই কথা। কারণ
মানে Hard আমাদের করে। কালচারের মধ্যে এটা আছে জি। যে আমরা একটু মজা নিতেই পছন্দ করি। হ্যাঁ, কেউ কিছু করে আসলো, আমরা একটু টিটকারি করেই তাকে একটা তুচ্ছ খোঁচা তাচ্ছিল্য করতে কোটিপতি হয়ে পছন্দ। গেছে, True. সারে ব্যবসায়ী চলে আসছে, ম্যাগনেট চলে Business আসছে, tycoon. হ্যাঁ বিজনেস টাইকুন চলে আসছে, স্বর্ণা হ্যাঁ এই হয়ে গেছে সেই Okay. হয়ে গেছে। আমার মনে আছে শুভ একবার আমাকে প্রথমবারের মতো, আমি আইফোন সম্পর্কে একেবারেই জানতাম না, টেক সম্পর্কে আমার আইডিয়া খুব একটা নাই, সেকেন্ড হ্যান্ড একটা ফোন আমাকে আইফোন কিনে দিয়েছে, সুন্দর ফোনটা, ছোটখাটো, কত আমার জানা নাই। Second year-এ? সেকেন্ড হ্যান্ড। ও সেকেন্ড হ্যান্ড, ওকে, আচ্ছা। আমি 17,000 টাকা ইনভেস্ট করলাম। আমি টাঙ্গাইল গেলাম সোর্সিংয়ের জন্য, মানিকগঞ্জ গেলাম সোর্সিংয়ের জন্য, একা একা অনেক জায়গাতে গেলাম। আমি করটিয়া হাটে গেলাম। করটিয়া হাটে আমি যখন ঢুকেছি ভাইয়া 2014 শেষের দিকে, তখন একটা মহিলাও ছিল না, না ক্রেতা না ব্যবসায়ী, কোনো ফিমেল নাই, এবং তারা আমাকে দেখে লিটারেলি একটা ভূত দেখার মতো কন্ডিশন যে আমি এখানে কি করছি। হ্যাঁ, এবং শুধু আমি কি করছি মানে কি, আমি শাড়ি কিনে 2 বস্তা 2 হাতে ধরে হাঁটতে পারছি না, পড়ে যাচ্ছি, ধাক্কাধাক্কির মধ্যে একজন আরেকজনকে বলছে খালামণিকে সাইড দে, খালামণিকে সাইড দে। ওরা হচ্ছে মেয়েদেরকে, মানে আমাদের বয়সী মেয়েদেরকে, টাঙ্গাইলের যারা মামারা, খালামণিটাকে। আমার প্রতি সপ্তাহে গিয়ে গিয়ে পরিচয় হয়ে গেল সবার সাথে। তখন আর আমি ওখানে অপরিচিত না। একটা জিনিস এখানে বলি, আমি যেরকম শুরুতে আপনাকে বলেছিলাম যে আমি আমার ফ্যামিলির আশেপাশে অ্যাবিউজড হয়েছি, সোসাইটিতে হয়েছি, রাস্তাঘাটে অ্যাবিউজড হয়েছি, এবং আমার এই ফেস নিয়ে আমি প্রচুর রাস্তাঘাটে ট্রল হয়েছি বা মানে কমেন্ট পেয়েছি। কিন্তু ওখানে যে হাজার হাজার মানুষ, ব্যবসায়ী সবাই, ক্রেতা এবং ব্যবসায়ী ভাইয়া, না কেউ, আমি নারী হিসেবে কেউ আমাকে একটা ব্যাড কমেন্টস করেছে, না আমার এই ফেসের জন্য কেউ আমাকে একটা ব্যাড কমেন্টস করেছে। তারা একটু কিউরিয়াস হয়ে আমার দিকে তাকিয়েছে যে আমি আসলে কি করছি, আদৌ শাড়ি কিনি কিনা, বা আদৌ আমি মানে কি বোঝার চেষ্টা করেছে। এত বেশি ইয়াং তখন আমি। তো যখন দেখলো যে না আমি তো শাড়ি কিনি এবং আমি প্রতি সপ্তাহে আসি, তখন সবাই নিজে থেকে ডেকে ডেকে আমাকে বরং ভালো শাড়িগুলো আরও দেখাতো, আমাকে অটো পর্যন্ত দিয়ে যেত, হ্যাঁ, বা বাসে উঠিয়ে দিয়ে যেত। হ্যাঁ, তখন বাসে আমি এই শাড়ি আনা নেওয়া করতাম বস্তা, এবং কোনো ওয়াশরুম ছিল না। আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করেছিল একটা ইন্টারভিউতে যে মেয়েদের জন্য আমরা কোন সমস্যাটাকে হচ্ছে খুব বিশাল সমস্যা বলে মনে করি আমি। তখন থেকে এখন পর্যন্ত আমি মনে করি বাংলাদেশে মেয়েদের জন্য যে মেয়েরা কাজ করবে, কাজের জন্য তো আপনাকে একটা ওয়াশরুম দিতে হবে। যে কোনো জায়গায় গিয়ে প্রাকৃতিক, আপনি খাবার দাবার না দেন, হোটেল টোটেল না থাকুক, সমস্যা নাই, ঠিক আছে, বাট ওয়াশরুমটা তো আসলে খুবই জরুরি, এবং এটা না থাকলে তো আমি অসুস্থ হয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং কোথায়, মানে এটা একটা বিপজ্জনক পরিস্থিতি হয়ে যাচ্ছে, এম্বারেসিং প্লাস বিপজ্জনক সবভাবেই। তো যাই হোক, তো আমি যে গিয়েছি সব জায়গায়, আমি একা ডেলিভারি করেছি। তখন ডেলিভারি এজেন্সি নাই, আমার অর্ডার আসতে শুরু করেছে আস্তে আস্তে, 1টা 2টা এরকম। তো 1টা 2টা অর্ডার আমি এসে দিতাম ঢাকাতে প্রথমে। তো ঢাকাতে যখন এসে দিতাম, এটা বাড়তে বাড়তে 5টা 6টা 7টা এরকম হলো। প্রথমবার আমার একটা ফ্রেন্ড আমাকে বুস্টিং সম্পর্কে কিছুটা আইডিয়া দিল। তখন আমি শাড়ি বানাতাম, আমার তো ইনভেস্টমেন্ট নাই, 17,000 টাকায় কয়টা শাড়ি হয়, তাই না? তো আমার তো ইনভেস্টমেন্ট নাই। আমি যেটা করতাম, আমি একটা শাড়ি একটা করে বানাতাম, এবং সেটা মানে খুব যত্ন নিয়ে বানাতাম। আমার শাড়ির রেঞ্জ ছিল 2400 থেকে 3500-র মধ্যে ওই সময়ে, যেটা কিন্তু ভালো একটা রেঞ্জ। তো এবং সেটা মানে বুস্টিং না করলেও আমার সেল হয়ে যেত। এরপরে যখন বুস্টিং আসলো, মানে 2015 সালের কথা বলছি, আমাকে আমার একটা ফ্রেন্ড বললো বুস্টিং করাতে পারিস, বুস্টিংটা ভালো হয়। তো কাকে দিয়ে করাবো, এখানে একটা মজার ঘটনা আছে। তো করানোর জন্য আমার ক্যাম্পাসেরই একটা বড় বোন, তার হাজব্যান্ড করে, ওই ভাইয়াকে দিয়ে হচ্ছে আমি যোগাযোগ করলাম, ভাইয়াকে দিয়ে হচ্ছে আমি প্রমোশনের কাজ করালাম। আমি তখনও জানি না যে আমার পেজের প্রমোশন করলে উনি আমার পেজের সব কিছু দেখতে পাবে। উনি আমাকে যে অ্যাক্সেস দিতে বলেছে, আমি তো সেই অ্যাক্সেসই দিয়েছি। তো যেটা হলো, আমি এত বেশি অর্ডার পেলাম, ওই অর্ডার দেওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই। এবং আমি তখন হলে থাকি ভাইয়া, মানে হলে একটা প্যাকেট করব, আমার প্যাকেট নাই, প্যাকেট কিনতে যেতে হয় চকবাজার, আমি চকবাজার থেকে প্যাকেট আনলাম, এগুলো আনলাম, মানে দেখেন আমার রুমে আরো 3 জন থাকে, শব্দ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এটা তো আসলে এভাবে আসলেই কাজ করার জায়গা না। তারপরে ওরা অনেক সাপোর্টিভ ছিল। আমি যেটা করতাম, সবগুলা পার্সেল নিয়ে আমি ডাইনিংয়ে চলে যেতাম। তো প্রথম ডাইনিংয়ে গিয়ে যখন বেশি পার্সেল হওয়া শুরু করলো, 7টা 8টা 10টা, এগুলো তো আমাকেই প্যাকিং করতে হবে। সো আমি প্যাকিং করে আবার আস্তে করে রুমে ঢুকে এগুলো আবার রেখে দিতাম। পরের দিন সকাল সকাল বের হয়ে যেতাম, যদি আমার ক্লাস না থাকে, ক্লাস থাকলে ক্লাস করে তারপরে যেতাম। ততদিন আমি টিউশনিটা ছেড়েছি, এবং ততদিনে বিজনেসটা নিয়ে আমি সিরিয়াস, বিকজ আমি একটা ক্যামেরা কিনেছি। ওই যে কাপড়ের ব্যাগগুলো থাকে না, ওই যে বিভিন্ন কালারের, পিঙ্ক, ব্লু,
ওই ধরনের মানে ব্যাগগুলোকে আপনি ঢাকায় আসতেন ঢাকায় এসে জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় আসতাম। ঢাকায় এসে আমি উত্তরা একটা, খিলগা একটা, বাসাবো একটা, ওহো। মিরপুর একটা, এরকম জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আমি পার্সেল দিতাম। এবং এমনও হয়েছে যে আমি আমার কাস্টমারদের কাছে বলেছি যে আমি কি একটু আপনাদের ওয়াশরুমটা ইউজ করতে পারি, বা হচ্ছে মানে বা এক গ্লাস পানি কি খাওয়া যাবে, এরকম। আমি ভীষণ টায়ার্ড হয়ে যেতাম। আমার কাছে তখন মনে হতো, এবং আমি খুবই এমন না, দেখেন আমার তখনও আমার বাবা কিন্তু টাকা দিচ্ছে, আমি টাকা নেওয়া বন্ধ করি নাই, বন্ধ করেছি আরও 2-1 মাস পরে। মানে আমি যখন মোটামুটি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমার মান্থলি আসছে, তখন হচ্ছে আমি বন্ধ করেছি। তো এমন না যে আমাকে ওভাবেই টাইট স্কেডিউলেই থাকতে হবে, কিন্তু আমি প্রতিটা পাই টু পাই জমিয়ে জমিয়ে বিজনেসে ইনভেস্ট করতাম। বিউটিফুল। আপনি ওই আপনার বিজনেস দেখতে পেতো কোন একটা কিছু বলতে চাচ্ছিলেন, যিনি আপনাকে বুস্টিং করাতো। এক্স্যাক্টলি। তো বুস্টিংয়ের সময় আমার যে অর্ডার আসা শুরু করলো, ওটা তো আমার ক্যাপাসিটি নাই, আমার রাখার জায়গা নাই। তো তখন হচ্ছে আমি একটা রুম নিলাম। আমার ফ্রেন্ড তখন থাকতো মানে ক্যাম্পাসের পাশেই, ও একটা ফ্ল্যাটে থাকতো। তো ওর পাশের রুমটা বললাম যে আমার জন্য স্টকের রুম করে দে তুই, আমি থাকবো না, আমি আমার রুমেই থাকবো, আমি থাকিও নি। তো আমি ওখানে শুধু আমার স্টক রাখতাম আর শ্যুট করাতাম, মডেলরা আসতো শ্যুট করাতাম। তখন মোটামুটি এই যে আমি ফুল ফ্লেজে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। ওই সময়ে ওই ভাইয়া যেটা করলো, উনি আমাকে জিজ্ঞেস করলো অর্ডার কেমন হচ্ছে স্বর্ণা, ভালো হচ্ছে ভাইয়া, মানে খুবই আন্তরিক, খুবই মানে যা যা ওনার জেনে নেওয়া দরকার সোর্সিং সম্পর্কে বা আদার্স সম্পর্কে সব কিছু জেনে নিয়ে, যেটা হলো আলটিমেটলি যে 3 মাস পরে, আমার বুস্টিং করার 3 থেকে 4 মাস পরে উনি ওনার নিজের পেজ দিয়ে দিলেন, নিজের বিজনেস শুরু করে দিলেন নিজের সেম বিজনেস। প্রোডাক্টের। ওহো। সেম প্রোডাক্টের, ঠিক আছে। উনি এবং ওনার ওয়াইফ, উনিই প্রথমে শুরু করেছে, তারপর ওনার ওয়াইফ, আমি যতদূর বুঝতে পারি যে অ্যাড হয়েছেন আর কি। এটা না আমার জন্য ওই বয়সে একটু শকিং ছিল। এই সময় হলে এটা কোনো ব্যাপার না, মানে আমি বুঝতে পারতাম বা আন্ডারস্ট্যান্ডিং হতো জিনিসটা, যে ঠিক আছে ওনারও ইচ্ছা করছে, উনিও বিজনেস করছে, আমারও ইচ্ছা করছে, আমি বিজনেস করছি। বাট তখন আমার কাছে আর কোনো প্রমোশন করানোর মতো আর কোনো লোক নাই, আমি কাউকে চিনি না ভাইয়া, এবং তখন কোনো এজেন্সি নাই। মানে এখন তো ধরেন একটু এজেন্সি আমি মুখে নিলেও দেখবো যে মানে মোবাইলে সব চলে এসেছে। মানে আমাদের সাপ্লায়ার সেম, বিকজ উনি জানে সাপ্লায়ার সেম, শাড়ির ধরন সেম, এবং সবচেয়ে বড় কথা উনি তখন হিউজ ইনভেস্টমেন্ট করতে পারছে। ওনার তো তখন অলরেডি মানে অনেক ইনভেস্টমেন্ট, উনি তো আর স্টুডেন্ট না, তাই না? কাইন্ড অফ টিম মেম্বার, খুব কি টিম মেম্বার, ওনার একজন কম্পিটেন্ট হয়ে গেছে। তো 4th ইয়ারের পরে আমি এমবিএ জাহাঙ্গীরনগর করবো কি করবো না, এটা নিয়ে আমার একটু সংশয় ছিল বিজনেসের কারণে। আমি চাচ্ছিলাম না এমবিএটা জাহাঙ্গীরনগর করতে, ঢাকায় করতে চাচ্ছিলাম। বাসা থেকেও মোটামুটি রাজি হলো না, এবং আশেপাশে সবাইও বললো মাত্র 5,000 টাকায় তুমি ওখানে এমবিএটা করে ফেলতে পারছো, তুমি পাবলিক ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট না নিয়ে প্রাইভেটে যদি নাও এটা কেমন হবে। আমার মূলত হচ্ছে ইচ্ছা ছিল যে আমি যদি প্রাইভেটে পড়ি, আমার তো বিজনেসটা আছে, আমি হয়তো নিজের খরচটা প্রথমে না চালাতে পারলেও 1-2 মাস পর থেকে আবার চালাতে পারবো। আই নো, ওইটুকু কনফিডেন্স আমার আছে। কারণ তখন পার ডে এমনও গেছে আমি 30টা পার্সেল দিয়েছি, 35টা-40টা পার্সেল দিয়েছি ওখানে থেকেই, ক্যাম্পাসে থেকেই। ওই 1.5 বছর ছিল আমাদের এমবিএ। 1.5 বছরে প্রথমত বাসা থেকে চাপ দিতে শুরু করলো যে যেহেতু বিবিএ শেষ, আমি এখন অনেক জায়গাতেই এলিজিবল টু অ্যাপ্লাই জবের জন্য, তুমি জবের জন্য অ্যাপ্লাই করো, বিসিএস এর জন্য অ্যাপ্লাই করো, বিবিএ শেষ হলেই তো করা যায়, গ্র্যাজুয়েশন শেষ হলেই করা যায়। এখন আমি তো করবো না, আমি তো বিজনেসটা করব। আমার অঙ্ক খুব সহজ, আমি যদি মাসে এতটা শাড়ি বিক্রি করি, আমার মাসে এতটা সেল আসবে, এত টাকার মধ্যে আমার এত টাকা থাকবে, হ্যাঁ, যেটা এই মুহূর্তে সবচেয়ে ভালো স্টার্টিং স্যালারির চাইতেও বেশি। ওকে। আমি এভাবে কখনো কাউকে বলিনি, এটা জাস্ট আমার একটা ক্যালকুলেশন ছিল। কত হতো রেভিনিউ প্রতি মাসে ওখানে? হ্যাঁ, রেভিনিউ তখন চিন্তাই করতাম না, কারণ হচ্ছে ধরেন আমি যদি পার ডে তখন এভারেজে কম করে যদিও 15টা ধরি, তাহলে তো মাসে কতটা পার্সেল হয়, হ্যাঁ, বা 20টা যদি ধরি 600 পার্সেল হয়। 600 পার্সেলে তখন আমার মিনিমাম শাড়ির প্রাইস ছিল 1800 টাকা। মিনিমাম 1800, ম্যাক্সিমাম 2400, 2500, 2800 এরকম। এগুলোতে আপনার পার্সেন্টেজ কিরকম থাকতো? যদি তখন পার্সেন্টেজ ভালো থাকতো, কারণ আদার্স তো কোনো খরচ ছিল না, পুরোটাই আগাগোড়া আমি করতাম। সো তখন মোটামুটি ভালো 40%। ও, কারণ আমার তখন কোনো এমপ্লয়ি ছিল না, তো 0 এমপ্লয়ি। হিউজ। হ্যাঁ, আপনি ক্যালকুলেশন করে বের করে নিন, এটা তো বড় অঙ্কের অর্থ। বড় অঙ্কের অর্থ, কিন্তু আমি তো রাখতে পারিনি।
কারণ হচ্ছে আমি খরচ করে ফেলতাম এক, আর দ্বিতীয়ত ইনভেস্ট করেছি বিজনেসে, কিন্তু যখন এই যে আমি বললাম আমি যদি ঢাকায় শিফট হতাম এটা আরো বুস্ট হতো ওই টাকাটাই, কিন্তু আমি যখন ওখানে রয়ে গেলাম ভাই আমার বিজনেসটা তখন মানে একেবারে গ্রোয়িং বিজনেসটা আমি একদম বসিয়ে দিয়েছি, কারণ আমি প্রোডাক্ট সোর্সিং করতে পারছি না, বুস্টিং করাতে পারছি না ওনাকে দিয়ে, এবং ততদিন আমি মোটামুটি ডিপ্রেশনে, কারণ আমি কারোর কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না, এবং বাসা থেকে কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করছে যে তুমি হচ্ছে অবশ্যই বিসিএস দিবা, অবশ্যই বিসিএস দিবা। বিসিএস এর একটা রেজিস্ট্রেশনও করেছিলাম, ফর্ম ফিল আপ, পরীক্ষা দিতে যাইনি। এমবিএ শেষ হওয়ার পরে, ততদিন এমবিএ ধরেন শেষ হয়ে গেছে, যে এমবিএ যখন করেছি তখন আমি তো অবশ্যই মানে একটা চাকরি করব, চাকরির পাশাপাশি তুমি ব্যবসা করতে পারো, মানে আমাদের সাইকোলজি তখন পর্যন্ত আমার বাবা মা এইটুকু আমাকে অ্যালাউ করেছে। স্টুডেন্ট লাইফে করেছো ঠিক আছে, হ্যাঁ মানে ওটা ঠিক আছে, নিজেকে সাপোর্ট করার জন্য করেছো বা শখ পূরণ করার জন্য করেছো ঠিক আছে, বাট বিষয়টা আসলে সেটা ছিল না শুধুমাত্র, ইট ওয়াজ মোর দ্যান দ্যাট। এটা আমার একটা আইডেন্টিটি হয়ে গেছে ততদিনে, এবং আমি মানে পছন্দ করি, মানে আই লাভড দ্যাট আর্নিং। আমি যে এত পরিশ্রম করেছি, কেউ তো আমাকে বলে নাই সারাদিন তুমি 2টা সিঙ্গারা খেয়ে থাকো, সারাদিন তুমি মানে মানে জাস্ট রিক্সা করে পার্সেল ডেলিভারি করো, বা বাসে লোকাল বাসে উঠে উঠে পার্সেল ডেলিভারি করো। আমি তো পুরাটাই না করলে পারতাম, পুরাটাই না করলে পারতাম, বাট আমি কেন করেছি? বিকজ আমার ওইটা ভালো লেগেছে, আই এনজয়েড দ্যাট। এমন হয়েছে ভাইয়া, আমার এক ক্লায়েন্ট ছিল, উনি শাড়ি নেবে 20টা 15টা, হ্যাঁ, তো উনি বলেছে আপু একজন না বলি সাভারের আশেপাশে একজন চেয়ারম্যানের ছেলে অনেকগুলা, তার মানে ফ্যামিলি মেম্বার্সরা শপিং গিয়ে করে না, তো অনলাইনে আমার পেজটা দেখেছে, ফোন দিয়ে বলেছে আপু আপনি কি আমাদের জন্য 30-40টা শাড়ি নিয়ে আসতে পারবেন, আমরা দেখে অনেকগুলো শাড়ি রাখবো। ঠিক আছে, আমি গিয়েছি, আমি কিন্তু ততদিনে বিবিএ গ্র্যাজুয়েট, তো গিয়েছি, যাওয়ার পরে 2টা বড় বড় বস্তা আমি একা একা নিয়ে গেছি বাসে, লোকাল বাসে। তো যাওয়ার পরে ওনারা আসলে অনেকগুলো শাড়ি রাখলেন, প্রায় 25-30টার মতো, এবং আবারও নিলেন। এরকম অনেক হয়েছে যে আপনি নিয়ে আসেন, যদি ভালো লাগে তাহলে নিব। তখন গিয়েছি, একবার হয়েছে একটা ব্লাউজ পিস এক আন্টির পছন্দ হয় নাই, আন্টির মেয়ে হচ্ছে বিদেশ থেকে অর্ডার করেছে, হ্যাঁ, তো উনি মনে হয় প্রায়ই অর্ডার করে, আন্টি খুব বিরক্ত মেয়ের প্রতি যে কেন হচ্ছে এত অর্ডার করে, টাকা ওয়েস্ট করে। আন্টিরাও তো তখন আসলে অনলাইন শপিংয়ের সাথে মানে ইউজ টু না, আই আন্ডারস্ট্যান্ড, বাট আন্টি এত বাজে বিহেভ করেছে মানে যেটা আসলে বলার মতো না। তো আমি শুধুমাত্র আপুকে ওটাই বলেছি যে আপু আমি একজন বিবিএ গ্র্যাজুয়েট, আমি আসলে ওভাবে নিজে না গেলেও পারতাম, বাট যেহেতু আমার বিজনেসটা এখনও ছোট সেজন্য আমি নিজেই গিয়েছিলাম। আন্টিকে প্লিজ একটু বলবেন যে এরপর থেকে যদি কেউ যায়, স্পেশালি ফিমেল, তাকে যাতে এভাবে ট্রিট না করে। উনি খুবই লজ্জিত হয়েছেন, বুঝতে পেরেছেন, হ্যাঁ। তো আন্টিদের ধারণা হচ্ছে এই কাজগুলো তো আসলে এই ধরনের ছেলেমেয়েরা করে না, মেয়েরা করে না, প্লাস হচ্ছে যে মেয়েরা করে সে মেয়েরা আসলে ভালো ফ্যামিলি থেকে বিলং করে না। ওহো, হ্যাঁ, মানে বিহেভিয়ার সামাজিক এরকমই ছিল। পারসেপশন চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। জি, আমরা ওই জায়গাটা একটু যেতে চাই স্বর্ণা, সেটা হচ্ছে আপনার বিজনেসের গ্রোয়িং এর ফেজটাতে একটু আসতে চাই। হ্যাঁ, ওকে, গ্রোয়িং এর ফেজটাতে ভালো ততদিন আমি ঢাকায় শিফট করেছি, আমার এমবিএ শেষ হলো। এমবিএ শেষ হওয়ার পরে তখন মোটামুটি ভাটা পড়ে গেছে, কারণ হচ্ছে আমি কাউকে দিয়ে প্রমোশন করাতে পারছি না, আমি অনেক খুঁজেছি, আর সবচেয়ে বড় কথা প্রমোশন যে করাবো আমি ট্রাস্ট গেইন করতে পারছি না ভাইয়া। বাট তখন আমি বিজনেসটা করছি খুব অল্প পরিসরে, অর্গানিক সেল যেটাকে বলি আর কি আমরা। তখন হচ্ছে আমার যে আমার ওই যে 30টা-25টা পার্সেল থেকে আমার পার্সেল নেমে আসলো 5টা, 4টা, 3টা, মানে আমার সেল না মনে আছে যে আমি কী ধরনের কথাবার্তা শুনেছি বা কী ধরনের, এবং এটা মানে ব্রাউন প্যারেন্টসরা খারাপভাবে বলতে গেলে কতটুকু খারাপভাবে বলতে পারে সেটা মোটামুটি আমাদের আইডিয়া আছে। আমি ডিসক্লোজ না করি সব কিছু, আমার মানে আমি এতগুলো কথা বললাম কারণ হচ্ছে ওই দিন আমি প্রথম সুইসাইডাল চিন্তা করেছি। আমি রাত 2:30টার সময়, ঘুমাচ্ছে তখন সবাই, সারা রাত আমি কান্না করেছি। রাত 2:30-3টার সময় হচ্ছে আমি অনেকক্ষণ ছাদের একদম সাইডে গিয়ে দাঁড়ায়, আমি এটা এই জীবনের প্রথম, মানে কেউ কোনোদিন চিন্তাও করতে পারবে না যে স্বর্ণার মতো স্ট্রং মেন্টালিটির কেউ ওই পর্যায়ে থেকে হচ্ছে ফিরে আসছে, মানে এটা কেউ জানে না। আপনি তখন ম্যারিড না? না, আমি তখন ম্যারিড না, তখন বিয়ে হয়নি, 2017 সালের কথা বলছি। শুভ তো তখন আপনার লাইফে ছিলই? শুভ সাপোর্টিভ ছিল, বাট ওই সাপোর্টটা তো আসলে মনে করেন মানে শুধুমাত্র এনাফ না, ওর তো ওই সময়ে আমার লাইফে সিদ্ধান্ত নেওয়ার কোনো রাইট নাই, তাই না? এমনিতে আমার বাবা মা কিন্তু সাপোর্টিভ, বাট তারা কোনোভাবেই বিজনেসটা আসলে মানে এটা আসলে পারছিলেনই না। ওই রাতটাতে আমি আসলে সিদ্ধান্ত নিলাম যে না, আসলে মরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ওই ছাদের কিনার থেকে ঘুরে আসলাম, এবং আমি বুঝতে পারলাম
দুইটা জিনিস রিয়েলাইজ করলাম, সবাইকে হ্যাপি করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, ইফ আই বিকাম এ ব্যাড কিড, আমি তো জানি আমি আসলে কাউকে ডিসরেসপেক্ট করছি না, আমি জানি আমি কাউকে ক্ষতি করছি না, তাই না? আমি জানি আমি বাবা মা ছোট হবে কখনো এরকম কোনো কাজই করি নাই। এরপরে 2017-তে আমি ব্লাউজ দিয়ে কাজ করা শুরু করলাম আস্তে আস্তে। শুধু ব্লাউজ? শুধু ব্লাউজ, শাড়ি থেকে, কারণ আমার কাছে তখন টাকা নাই। ব্লাউজটা দেওয়ার পর তারপরে কিছু গয়নাও করলাম, মানে অল্প টাকার মধ্যে। ওকে। মানে আমি তখন আমার ফাইট চলছে। লাইক আপনি এমবিএ করে তো কোথাও বসে আছেন ওরকম, বাসায় ভাড়া নিয়েছেন? বসে, হ্যাঁ, বাসা ভাড়া নিয়েছি নিজের মতো করে? নিজের মতো করে। ওকে। প্রথমে আমার বোনের বাসায় ছিলাম, তারপর হচ্ছে বোনের বাসার উপরে হচ্ছে একটা রুফটপ ছিল, 2টা রুমের, ওই বাসাটা নিয়েছি, ওখানে আমি আর আম্মা থাকতাম। আচ্ছা। আব্বা তখন চাকরি শেষ হয়নি, আর 2-1 বছর ছিল। আপনি চাকরির কোনো ইন্টারভিউ দেননি ওই সময়টাতে? না ভাই, আমি তো আগাগোড়াই কখনো দেন নাই? স্ট্রং, আমিও তো সেরকমই স্ট্রং। সো অনার্স মাস্টার্স মানে আপনি বিবিএমবিএ করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, 2017 সালে আমার সব ডান। অ্যাকাউন্টিং এ? এবং আপনি কোথাও কোনো চাকরি ইন্টারভিউ দেননি? না, নেভার। ওকে, ফাইন। ওকে, তারপর? সো আমি ব্লাউজ বানাচ্ছেন? জি, আমি ব্লাউজ বানাচ্ছি মনের খুশিতে। হ্যাঁ। বাইরে থেকে অর্ডার আসলো, এখান থেকে অর্ডার আসলো, আমি বুঝতে পারলাম যে ঠিক আছে, ব্লাউজ অনেক কমপ্লিকেটেড একটা প্রোডাক্ট। বাট 2018 শুরুতে আবার আমার বিয়ের কথাবার্তা শুরু হলো, কারণ শুভ তখন মাত্র জবে ঢুকেছে, এবং ওর সাথে আমার এরকমই মানে আমাদের বোঝাপড়াটা ছিল যে ও জবে ঢোকা মাত্রই হচ্ছে আমরা বিয়ে করব। ওকে। বিকজ ততদিনে আমার এমবিএ শেষ, 1 বছরও শেষ, আমি তো অলরেডি মানে ওয়েট করছি। ও চাকরি পেলো, চাকরি পাওয়ার পরে আমাদের বিয়েটা হয়ে গেল। কিন্তু বিয়ের পরে তুমি ডেলিভারি দিবা, আবার সেম কোশ্চেন। বিয়ের পর তুমি হকারি করবা, ডেলিভারি দিবা, মানুষের কোনো ক্লাস নাই, হেন নাই, তেন নাই, তোমার কোনো আত্মসম্মান বোধ নাই, মানে তুমি এই হয়ে গেছো, মানে রাস্তার মেয়েরাও এভাবে করে না, তোমার বেয়াদব, হেন তেন, মানে অনেক কিছু। ফ্রম ইয়োর ফ্যামিলি অর হিজ ফ্যামিলি? মাই ফ্যামিলি। ওকে। আর ওর ফ্যামিলির ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। ওর ফ্যামিলি হচ্ছে আমরা যেরকম অনেক ওপেন বড় হয়েছি, ইন্ডিপেন্ডেন্টলি বড় হয়েছি, ওর ফ্যামিলি আবার খুবই কনজারভেটিভ এরকম আর কি। ওনারা সবাই হচ্ছে হাতমোজা, আমার শাশুড়ি হাতমোজা পামোজা পরা টাইপের ফরেস্টগার বা পর্দা উনি মেনটেন করে, এবং ওনারা এক্সপেক্ট করেছিল যে আফটার বিয়ে আমিও হচ্ছে সেরকমই হব। বের হচ্ছে, আমি কিন্তু অশালীন জামা কাপড়ও পরি না, মানে আমার ফ্যামিলি কিন্তু এমন না যে অশালীন জামা কাপড় আমাকে পারমিট করবে, বা আমাদের সমাজে যেটা একসেপ্টেড না সেরকম কোনো কিছু আমি করেছি বা করছি সেরকমও না, কিন্তু জিনিসটা আবার ওভারও না। হ্যাঁ, তো তখন আমি যখন বুঝলাম যে আমি পুরা ডিফারেন্ট একটা জোনে গিয়ে পড়েছি, এবং আজকে প্রথমবারের মতো আমার সেকেন্ড ট্রমার কথা আমি শেয়ার করব, যেটা আমার বাবা মাও জানে না, কেউই জানে না, আমার ফ্রেন্ড 2-1 জন জানে, শুভ জানে। সেটা হচ্ছে বিয়ের প্রথম রাতে আমার বাবা কিন্তু ভীষণ আদর করে আমাকে, এবং আমরা অনেক বড় প্রোগ্রাম করে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের বিয়ের প্রোগ্রাম করা হয়েছে। আমার শ্বশুরবাড়ি থেকে চাচ্ছিল না যে বিয়ের প্রোগ্রাম করে বিয়েটা হোক, তার কারণ উনি তখন ওনার ফ্ল্যাটের কাজ করছে আর কি, আমার শ্বশুর। তা ঠিক আছে, আমার আব্বার কোনো আপত্তি নাই, আপনারা না করেন আমি করি, আমার মেয়ে, আপনারা আসেন। তো আমার হচ্ছে প্রায় 3.5 ভরির মতো হচ্ছে আমার বাবা আমাকে গোল্ড দিয়েছে, একদম ধরেই বললাম, ওই সময় 2018-তে। এবং আমার বাবা আমাকে আমার বোন জিজ্ঞেস করেছে যে আমরা 2 ভাবে যেতে পারি, আম্মা বা আব্বা দুজনেই বলেছে যে এক হচ্ছে আমি তোমাকে আমার যত মানে প্রিপারেশন আছে পুরোটা দিয়ে তোমাকে আমি গোল্ড বলো বা ফ্যামিলি সাজিয়ে দেওয়া বলো সেভাবে যেতে পারি, অথবা আমরা হাফ করেও করতে পারি, যে আমরা বিয়ের প্রোগ্রামও করলাম আবার ওইটাও করলাম। আমার এমনিতেও গোল্ডের প্রতি খুব একটা ফ্যাসিনেশন, মানে গোল্ডকে জীবনে আমি এত বড় ভাবে বা গুরুত্ব দিয়ে কখনো চিন্তা করি নাই। অনেকে চিন্তা করে না। তো গোল্ড দিয়েছে 3.5 ভরি বাবা, আমি নিজে পছন্দ করে কিনেছি। হ্যাঁ, এবং ওই টাকাটা খুব স্পেশাল একটা টাকা থেকে এসেছে। আমার ভাইয়া যখন বেঁচে ছিল তখন সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, তো ওই 1.5 লাখ টাকা ভাইয়ার টাকাটা যেটা ছিল সে রেখেছিল ওই পারপাসে, যদি কখনো ইমার্জেন্সি আসে তাহলে যাতে সেটা খরচ করা হয়। তো ভাইয়া মারা যাওয়ার পরে 2011 থেকে 18 পর্যন্ত সেই টাকাতে কেউ হাত দেয় নাই, ইমোশনালি আর কি, হ্যাঁ, দিতে পারে নাই। তো ওইটা পরে হচ্ছে আমার বিয়ের সময় ওই 1.5 লাখ টাকা দিয়ে 3.5 ভরির মতো ছিল তখন, আমি সেট কিনেছি একটা। প্রথম রাতে যেটা শুভর বাসায় যখন আমি গেলাম, খুবই ভালো, আমার শাশুড়ি খুবই অমায়িক মানুষ, একেবারেই শ্বশুরবাড়ির ইয়ে করছি না, আমি জাস্ট ট্রমাটুকু বলবো। হ্যাঁ, প্রথম ঘটনা যেটা ঘটলো, আমার দাদি শাশুড়ি এসে আমার রুমে ঢুকলেন, খুবই ভালো কথা, তখন আমি চেঞ্জ করি নাই, মানে আমি সব কিছু পরা মাত্র খুলছি, এবং অবভিয়াসলি আমি ওই সেটের সাথে আরও কিছু সৌন্দর্য বর্ধনের জন্য আরও কিছু সেট টায়রা আমি পরেছিলাম যেগুলো ইমিটেশন। উনি প্রথমে এসেই যেটা বললেন যে তোর
এগুলা কিসের, মানে উনি লিটারেলি আলাদা করে ফেলেন। দাদি শাশুড়ির বয়স অনেক, মানে লাইক ওনাকে ব্লেম করাটা ঠিক না, বয়স অনেক বলে, বাট আবার এটাও ঠিক উনি যাতে এই কাজটা না করেন এই জিনিসটা অন্য সবার খেয়াল রাখা উচিত ছিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমি বলবই। আমাকে আমাকে অনেকে অনেকবার বুঝিয়েছে, যেহেতু এটা নিয়ে আমি অনেক বছর সাফার করেছি। এটা ছাড়া আরও কিছু ঘটনা ছিল, যাই হোক, ডিরেক্ট বলছে তোর বাপে কি দিছে, দ্যাট ওয়াজ দ্য লাইন। অ্যান্ড আই ওয়াজ, আপনি দাদি শাশুড়ির ওই সময়টার কালচারটা কিন্তু এরকমই, কিন্তু আমাদের তো আসলে না কালচার ভাইয়া, কালচার এক্স্যাক্টলি, কালচারটা যখন সেরকমই আমার মানে শ্বশুর শাশুড়ির কালচারটা নিশ্চয়ই আরেকটু আপগ্রেডেড ছিল, তাদের সন্তানের ক্ষেত্রেও নিশ্চয়ই কালচারটা আরেকটু আপগ্রেড করতে হবে। আপনি যদি আমাকে সেখানেই ভ্রমণ করিয়ে নিয়ে আসেন তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কোথায়? মানে আমার জেনারেশন তো আসলে দাদি শাশুড়ি জেনারেশনকে ফেস করবে না, এটাও সত্য কথা। রাইট, আপনি নিশ্চয়ই আপনার মাকে বলবেন যে মা তুমি কিন্তু, ও কিন্তু অনেক ছোট, হ্যাঁ, বুঝবে না, এভাবে এটা তোমার কিন্তু যাওয়াটা ঠিক হবে না। এক্স্যাক্টলি যাওয়াটা ঠিক হবে না। ইনফ্যাক্ট ওইগুলো হয়তো বা ওনাদের কাছে খুব নর্মাল কোনো বিষয় হতে পারে। না আমি একটু বলি, মানে শেষ প্লিজ করি। প্লিজ, হ্যাঁ। তো জাস্ট ঢিল মেরে এভাবে ফেল দিচ্ছে, মাত্র এইটুকু বিছানার মধ্যে। এবং ভাইয়া আমার মতো আত্মসম্মান বোধ সম্পন্ন একটা নারীর জন্য, মানে ওই রাতটা আমার বাসর রাত, লিটারেলি আমি আজকে অন ক্যামেরা বলতেছি, কাল রাতের মতো ছিল। আই ওয়াজ লাইক, আমি এখন আমার বোনকে ফোন দিব, গাড়ি পাঠাবে, আমি চলে যাব। শুধুমাত্র শুভ এবং শুভর আম্মা, শুভর আমার শাশুড়ি এসে আমাকে বোঝালেন, উনি তো বুঝে না, তুমি কিছু মনে করো না, হেন না তেন না, অনেক কিছু। আবার এটাও বললেন, আমি জানি তোমার বাবা তোমাকে কখনো ঠকাবেন না। সো সাইকোলজি ডিফারেন্সটা আমি কি বোঝাতে পেরেছি? আমি আর কিছুই বলবো না ওনাদের সম্পর্কে, আমি শুধু ডিফারেন্সটা এটুকু বোঝায়ে আপনাদেরকে, মানে এইটুকু আমার অডিয়েন্সকে বললাম। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা নারী আমরা ফেস করি ভাই, আমরা ফেড আপ। আপনি দেখেন গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, চাকরিরত চাকরি ছাড়া, কোনো নারী এই ধরনের সেম জিনিস হয়তো করে নাই, কাছাকাছি করেছে, এটা নিয়ে হয়তো করে নাই, অন্য কিছু নিয়ে করেছে। কেন ডোন্ট উই ডিজার্ভ মানে রেসপেক্ট? আমার বাবা, মেয়ের বাবা বলে উনি রেসপেক্ট ডিজার্ভ করে না? আমার বাবা, আমি তো উনি ওনার ছেলেকে যে পরিমাণে, ধরেন আমি একটু যদি বলি, ওনার ছেলেকে যে পরিমাণে ফ্যাসিলিটিস দিয়ে বড় করেছে, আমি তার চেয়ে ভালো ফ্যাসিলিটিস পেয়ে বড় হয়েছি, তার চেয়ে প্রায়োরিটি পেয়ে বড় হয়েছি। একটু চিন্তা করে দেখেন, আমরা কি কখনো চিন্তা করতে পারি যে আমাদের সমাজে আমরা ছেলেদেরকে এই ধরনের কথা বলতে পারবো, বা আমাদের সমাজে আমাদের ছেলেদেরকে কি কখনো এই জিনিস কখনো ফেস করতে হয় যে শ্বশুর বা শাশুড়ি এসে বলবে, বাবা তুমি এটা পড়ো না, এটা কিন্তু পড়লে ভালো দেখাবে না? না, এটা আমরা চিন্তা করি না। আমরা এত ক্যাজুয়ালি নিয়ে নিয়েছি ভাইয়া এই মানে ডিসরেসপেক্টগুলাকে, যে আমরা মেয়েরা এখন বুঝতেই পারি না যে কোনটা রেসপেক্ট আর কোনটা ডিসরেসপেক্ট। আই ডু এগ্রি। ঠিক আছে, আমাদের সোসাইটির এই স্টিগমাগুলো, কালচারালগুলো, এগুলো চেঞ্জ করা উচিত ডেফিনেটলি। উনি যে বিষয়গুলো বলছেন, এগুলো যদি আপনি আপনার নিজের মেয়ের জায়গা থেকে অনুভব করেন যে আমার মেয়েটা ফেস করছে, তাহলে আপনি বুঝবেন যে ইট ইজ টাফ। অনেকে বলতে পারে যে তুমি অনেক হার্ডলি চিন্তা করছো। না, আমি হার্ডলি চিন্তা করছি না। একটা মানুষ আমাকে আমার পার্সোনাল বিষয়ে কথা বলবে না, এটাই নর্মাল। প্লিজ নর্মালাইজ দ্যাট। কেউ অ্যাবনর্মালি কথা বলছে আর আপনি এসে বলছেন তুমি কিছু মনে করো না, কষ্ট পেও না, সেটা নর্মাল না। ডোন্ট নর্মালাইজ দ্যাট। এটা হচ্ছে মূল বিষয় এই এত কিছু বলার। তো পরের 6 মাস বিভিন্ন কারণে 7 মাস আমি আবার স্টাক, আমি কাজ করতে পারি নাই। এবং আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করা হয়েছে, তোমার পেজ তো শুধু মেয়েদের জন্য না, খালি মেয়েরা দেখতে পায়? আমি বলছি না, আমার পেজ তো শুধু মেয়েদের জন্য না। আমি তো মিথ্যা কথা বলি না অযথা, মানে মিথ্যা কথা বলাটাও আমার জন্য অসম্মানজনক আমি মনে করি। আমাকে মানে ধরেন কোনো একটা পারপাসে আমি আমার শাশুড়িকে একেবারে কান্নারত অবস্থায় বুঝিয়েছি। উনি কিন্তু অনেক মানে ম্যাচিওর এবং বোঝেন। উনি কখনো আমার উপর কোনো কিছু অন্য শাশুড়িদের মতো চাপিয়ে দেন নাই, বা আমি জাজ করছি না। আমি আদার্স আরও অনেককে দেখেছি আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকতে, উনি ছিলেন না। যতটুকু ছিলেন অতটুকু আমার জন্য যথেষ্ট ছিল, যদিও মানে অ্যাজ এ পার্সন। কারণ আমি শুভকে বিয়ের আগে থেকে ধরেন আমি বলে আসতেছি, শোনো, আই ওয়ান্ট এ লাইফ যেখানে সবাই মানে একটা সংসারে ছেলে এবং মেয়ে সমানভাবে কাজ করবে। তুমিও আর্ন করবে, আমিও আর্ন করব। তুমিও পড়াশোনা করেছো, আমিও পড়াশোনা করেছি। বাসায় রান্না যার যখন সুবিধা হবে সে সেভাবে করব। বাট আমি যেটা পেয়েছি আফটার ম্যারেজ, সেটা ওই আবার মানে ধরেন উনি যে জায়গাটা পোক করার চেষ্টা করছে, ওনার ফ্যামিলি থেকে, ওনার ব্যক্তিগত যে ফ্যামিলি, মানে ওনার বাবা মা ভাই বোন কেউই কিন্তু সাপোর্ট করছে না। আবার শুভকে পেলেও সে কমপ্লিট গুড একটা প্যাকেজ, কিন্তু শুভর ফ্যামিলি জায়গাগুলো আবার এরকম। এখন
ওনার বিজনেসের অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো না, আবার নতুন করে ট্রাই করে যাচ্ছে, এবং উনি নিজে থেকেও একটা বড় ধরনের চাপ নিশ্চয়ই ছিল মাথায় যে আমি BBA করা একটা মানুষ, আমার তো সাকসেসের একটা জায়গা থাকতে হবে। সো এইটা আমাকে প্রমাণ করার একটা জায়গা, আবার সেখানে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে। আমার কাছে 7-8 মাস গেল মনে হয় আমার এই ফ্যামিলি ইস্যুগুলো হচ্ছে সেটেল করতে, মানে বুঝতে, ওনাদেরকে বুঝতে যে ওনারা আসলে কি চায়, আমি আসলে ওনাদের কাছ থেকে কি চাই বা কী রকম রিলেশনশিপ হতে পারে, এই জিনিসগুলো বুঝতে। ততদিনে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা ট্রিপে গিয়েছিলাম নেপালে ট্রেকিংয়ে। ট্রেকিং হচ্ছে ওই ট্রেকিংটা আমার লাইফের, আমি বলবো আমার একটা টার্নিং পয়েন্ট। আপনি যখনই নিজেকে আপনার সাধ্যের বাইরে পুশ করবেন, আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যে না, এর চেয়েও বেশি এনডিওর করার ক্যাপাসিটি আপনার আছে। কি হলো আপনার ওখানে গিয়ে? আমি যখন যাচ্ছি আমার পায়ের নখ হচ্ছে দুইটাই পেকে গেল। জুতাটা এক সাইজ ছোটো কিনেছি, নেপাল থেকেই কিনেছি, জুতাটা কমফোর্টেবল হয় নাই, আমি লিটারালি খালি পায়ে হেঁটেছি। একটা পর্যায়ে যাওয়ার পর ওখানকার যে লোকাল ডাক্তাররা আমাকে বললেন তুমি আর ট্রেকিং করতে পারবে না কোনোভাবেই, যদি ঘোড়ার পিঠে উঠে তুমি যেতে পারো তাহলে যাও, আর নাইলে তোমার এই পা কিন্তু রিস্কে চলে যাবে। তারপর ওদেরকে বললাম আপনারা প্লিজ কোনো একটা অ্যান্টিবায়োটিক দেন, যাতে অ্যাটলিস্ট আমি দেশে ফেরা পর্যন্ত, ট্রিটমেন্ট নেওয়ার আগ পর্যন্ত আমি যাতে ঠিক থাকি। ওই রাতে আমি ঘুমাতে পারি নাই, ধরেন তখন আমার 7ম কি 8ম দিন চলছে ট্রেকিংয়ের। সেদিন আমি চিন্তা করছিলাম কি চলে যাব, ফিরে যাব নাকি করব, ফিরে যাব নাকি করব। ভোরবেলা উঠে আমি সিদ্ধান্ত দিলাম যে আমি অবশ্যই এটা কমপ্লিট করব, এবার যেভাবেই হোক, এবং আমি কমপ্লিট করেছি। খালি পায়ে হেঁটেছি, শুধু মোজা পরে হেঁটেছি। সো দ্যাটস গিভ ইউ দ্য মোটিভেশন অ্যাকচুয়ালি যে আমি কেন পারবো না। ওইটা হচ্ছে আমার ভাই, আমার ধারণা, আমার ক্যাপাসিটি সম্পর্কে আমাকে একটা আইডিয়া দিয়েছে যে আমি আসলে কত দূর যেতে পারি। মানে আমার একটা ভিশন তৈরি হয়েছে যে আমি স্বর্ণা ঢাকায় বসে না থেকে আমি যদি নেপালের একেবারে চূড়ায় অন্নপূর্ণার নিচে আমি যদি বসে আসতে পারি, এবং এইরকম পায়ের অবস্থা নিয়ে আমি যদি আসতে পারি, আমি যদি এটা অর্জন করতে পারি, জয় করতে পারি, ওইটা একটা পর্বত জয়ের মতো একটা ব্যাপার। একজন মানুষ, আমি তো আর এভারেস্ট জয় করি নাই, বাট আমার কাছে ওইটা এভারেস্ট জয়ের মতোই একটা ব্যাপার ছিল। সো ওইটা না আমার কনফিডেন্স লেভেল অনেকটুকু বাড়িয়েছে, আমাকে অনেকটু হিল করেছে ভেতর থেকে। ধরেন যেই ইনসিকিউরিটিসগুলো ছিল, আপনি যেটা বললেন যে আমার সমবয়সী যারা, অবশ্যই তারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে বা BBA করেছে, তারা অবশ্যই সবাই ব্যাংকার হয়েছে, BCS ক্যাডার হয়েছে, সবাই সবার জায়গায় কিন্তু তখন স্টাবলিশড। এবং আমি অ্যাম্বিশিয়াস হওয়া সত্ত্বেও, হার্ডওয়ার্কিং হওয়া সত্ত্বেও আমি তখনও কিছুই করি না। আমি তখন লিটারেলি হাউসওয়াইফ ওই 8 মাস 7 মাস। এবং ওখান থেকে ফিরে আমি আবার কাজ শুরু করলাম, এবং আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টেই হচ্ছে 20,000 টাকা ছিল। ওইটা আমার সেকেন্ড ইনভেস্টমেন্ট 2018 শেষে, 2019 থেকে যদি আমি ধরি, কুর্তি করলাম কিছু, ব্লাউজ করলাম কিছু, শাড়ি করলাম কিছু। শুভর চাচার হচ্ছে একটা কার্ড ছিল, মানে শুভ তখন বুস্টিং করা শুরু করেছে, সো বুস্টিংয়ের ইস্যুটা আমার একটু দূর হলো। যদিও হচ্ছে আমি তখন ক্রমাগত কন্টিনিউয়াসলি বুস্টিং করি না। আমার ততদিনে আমি জানি না, আমার প্রেজেন্টেশন হোক বা সবাই আমাকে খুব পছন্দ করে, আমার ক্লায়েন্ট বেসটা খুব ডিসেন্ট ক্লায়েন্ট বেস ভাইয়া, আই এম রিয়েলি প্রাউড অফ ইট। মানে আমাদের থাকে না, ওই সময় কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট আসতো, প্রচুর খারাপ খারাপ কথা। এখন তাও হয়তো একটু কমেছে, আমি জানি না। মানে আমার তখনও কোনো খারাপ কমেন্ট আসতো না। আমার হয়তো লাইভের ভিউ হাজার হয় না, লাইক 2K 5K এরকম হচ্ছে না, 200 জন মানুষ দেখছে, 100 জন মানুষ দেখছে, বাট তার 80% হচ্ছে আমার ক্লায়েন্ট। 2020 করোনা, একদম পহেলা বৈশাখের জন্য হিউজ ইনভেস্টমেন্ট করেছি, মানে আমার হাতে যা টাকা ছিল পুরো টাকা ইনভেস্ট করে বসে আছি। এবং ততদিনে আমি আমার ফ্যাক্টরি দিয়েছি, প্রথম ফ্যাক্টরিটা হচ্ছে 2019-এর শেষের দিকে দিয়েছি। কত টাকা ইনভেস্ট করলেন প্রথম ফ্যাক্টরিতে? ভাইয়া ভাড়া ছিল 10,000 টাকার মতো, আর আমরা ছিলাম মনে হয় 7 জনের মতো আমার এমপ্লয়ি ছিল। মানে আমার বাবা তখন আস্তে আস্তে হচ্ছে জিনিসটা রিয়েলাইজ করতে শুরু করলেন যে আমি আসলে বিজনেসটাই করব। তখন থেকে করোনার সময়টা থেকে আব্বা রিটায়ার করলেন, আব্বা তখন আমার সঙ্গে থাকা শুরু করলেন। আব্বা যখন আমার সঙ্গে থাকা শুরু করলেন, তখন আমার বাবা আমার ফ্যাক্টরিতে বসা শুরু করলেন। আফটার রিটায়ারমেন্ট আমার ফ্যাক্টরি হচ্ছে মিরপুর 12-তে, ওকে, আমার নিজের ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরিতে কি হয়, মানে সেলাইয়ের কাজ? এই ফ্যাক্টরিতে সেলাই হয়, প্রিন্টিং হয়, ওকে, এমব্রয়ডারি হয়, হাতের কাজ হয়, ফুল সেটআপ, আমার কারচুপি হয়। মানে এখন আমার ফ্যাক্টরিতে প্রায় মোর দ্যান 35% আছে। 35% মানে কি কাজ করে যারা? কাজ করে, রেগুলার এমপ্লয়ি। ওকে, 30 জনের উপরে, মানে আসা যাওয়ার উপরে থাকে। এই ধরনের সেক্টরে তো আসলে খুবই মানে আসা যাওয়ার উপরে থাকে আর কি, আজ আছে। তো এর মধ্যে শুভ চিন্তা করলো ও আসলে জব ছেড়ে দিবে। ও যে জবে ছিল, ও জব করতে চাচ্ছিল না, জব এনজয় করছিল না। উনি জব ছেড়ে দিলেন এবং আমার মাথায় বাস, সেভিংস করতে পারি না। উনি আপনার বিজনেসে জয়েন করলো?
2 বছর পরে। 2 বছর পরে ফাইনালি আপনার বিজনেসে জয়েন করলেন। হ্যাঁ, বিজনেসে জয়েন করেছে, বাট বাবাও জয়েন জয়েন্টটা করেছে? হিসেবে জয়েন্টটা কেউই খাতা কলমে নেই এবং কারোরই কোনো আর্থিক সুবিধা নাই। আমার ওকে। বাবা কিন্তু 4 বছর 5 বছর ধরে আমার ফ্যাক্টরিতে বসেন উইদাউট এনি মনিটারি, এটাকে কি বলবো, প্রফিট বা কোনো কিছু, হ্যাঁ সার্ভিস। হ্যাঁ, এবং উনি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত অফিস করেন। উনি এখনো ফ্যাক্টরিতে। আজকে আমাদের লাস্ট ডে ফ্যাক্টরির, আজকে বোনাস দেওয়া হবে ফ্যাক্টরির। হ্যাঁ। এবং মানে আমার ফ্যাক্টরিতে আমি কখনো 1 মাসের বেতন আমি ডিউ রাখি না। দ্যাটস আ ভেরি গুড থিং, ভেরি গুড আমার থিং। খুব সো আপনার এখন happy। বিজনেস অ্যাসেট যদি আমি বলি, মানে সেটা তো আপনি শুরু করেছিলেন 20,000 টাকা, আবার যদি বলি সেই নিজের জমানো টাকা দিয়ে, তার আগে তো একেবারে কিছুই না। এখন কত অ্যাসেট আছে? ইনভেস্টমেন্টের আসলে ভাবে মানে লাইক হবে তো ভাই কয়েক কোটি টাকা। ওকে, সো আপনার কোনো শোরুম আছে এখন? আমাদের শোরুম এখন স্টুডিও বাদে, আমার স্টুডিও বাদে 3টা। কোথায় কোথায়? এটা হচ্ছে বেইলি রোড, ধানমন্ডি এবং হচ্ছে উত্তরা। এটি কালার ক্রেজ নামে। এবং আমার এখন 95% সেল বা 98% সেল হচ্ছে অর্গানিক। মানে কোথাও কোনো পুশ করতে হয় না, বুস্টিং করতে হয় না, কিচ্ছু নাই। এবং আপনার সব মিলায় এখন এমপ্লয়ি কতজন? আমার সব মিলে মোর দ্যান 60। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমরা বাড়াবো, ইনফ্যাক্ট বাড়ানোর চেষ্টা করছি। গত 6 মাস ধরে মানুষ পাচ্ছি না, না হলে আরো বাড়তো। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে যে আপনার কয়েক কোটি টাকার বিজনেস এবং ডেফিনেটলি এটা প্রফিটেবল বিজনেস এখন। আলহামদুলিল্লাহ। এবং 60 জন মানুষ ওনার প্রতিষ্ঠানে কাজ করে। ওয়াও, হোয়াট আ স্টোরি। সো ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান ভাইয়া, মানে আমি যেখানে আছি আমি সেখানেই সেভাবেই কাজ করতে চাই। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, আমি যে 10 বছর 12 বছর 14 থেকে 26 12 বছর আমি কিন্তু মানে একদম শুরুর দিককার একজন এন্টারপ্রেনার। আমাকে নিয়ে আপনি পুরো ইন্টারনেট ঘেটে একটা কোনো কন্ট্রোভার্সিয়াল পোস্ট পাবেন না, একটা ভিডিও পাবেন না, True. একটা কিছু পাবেন না। আপনি মানে সার্চ করে কিছুই পাবেন না। ভাইরাল কন্টেন্ট যাকে আমরা বলি, বা ভাইরাল হওয়ার জন্য মানুষ যা করে, তার কোনো কিছুই আমি করি নাই। বাট True. স্টিল নাও আই এম সেলিং অর্গানিক। আমি শুধু চাই আমার যারা ফেলো ব্যবসায়ীরা আছে, যারা ভাবছে ক্লুলেস লাগছে যে আজকে এই ঘটনা ঘটে যাচ্ছে, কালকে ওই ঘটনা ঘটে যাচ্ছে, ফেসবুক রিচের অবস্থা আসলেই খুব খারাপ, বাট আমরা হতাশ হয়ে যাচ্ছি যে আমরা যারা কাজ করছি দিন রাত খেটে খেটে আমরা কিন্তু ফোকাস পাচ্ছি না। ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, চেষ্টা করছি, আমরা ফোকাস পাচ্ছি না। বাট তাই বলে নিজেদের ওই ইন্টিগ্রিটিটা আসলে বিসর্জন দেওয়া যাবে না। ওই জায়গাটাতে আসলে অনড় থাকতে হবে। এটা আমি মনে করি যে যারা ব্যবসায়ী আছে তাদের এই জিনিসটা মেনটেন করা উচিত। শর্টকাটে আজ পর্যন্ত আমি চাইলেই ভাইরাল হয়ে যেতে পারি। বলেন কি করতে হবে? মানে খুব কঠিন কিছু না, ডেফিনেটলি না। একেবারেই সহজ রাস্তায় ভাইরাল হওয়ার অনেক সহজ উপায় আছে। সহজ রাস্তায় ভাইরাল হওয়ার অনেক সহজ উপায় আছে। আমি এত কঠিন আর একটা মেয়ের জন্য ডেফিনেটলি কঠিন না বাংলাদেশের জায়গায়। কিছুই না, ভাইরাল হওয়া কঠিন না একটা মেয়ের জন্য, বিলিভ মি, আসলে কঠিন কিছু না। বাট সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি, ইন্ডাস্ট্রিটা যাতে সুন্দর থাকুক, পরিপাটি থাকুক, যাতে এই ইন্ডাস্ট্রিতে আরো মানুষরা আসতে পারে। অনেক ধন্যবাদ স্বর্ণা। আমি আপনার গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে বাংলাদেশে একজন নারীকে সফলভাবে যদি আমি বলি যে মানে আমাদের সাকসেসফুলের যেই প্যারামিটার আছে সোসাইটিতে, সেই রাস্তায় যদি হাঁটতে হয় হাজার রকমের প্রতিবন্ধকতা পার হয়ে তারপরে সে রাস্তায় সফল হতে হয়, যেটা একটা ছেলের হয় না। সুতরাং কোনো একজন নারীর প্রতি আমাদের তাকে যে রেসপেক্ট দেওয়ার যে ব্যাপারটা ফ্যামিলি থেকেই শুরু করতে হবে। শুধুমাত্র সোসাইটি তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। এই অনুষ্ঠান হয়তো খুব ক্ষুদ্র একটা ভূমিকা রাখবে পারসেপশন চেঞ্জ করার ক্ষেত্রে, বাট যারা চেষ্টা করে যাচ্ছেন নিজ অঙ্গনে, বিশেষ করে নারী যারা আছেন নিজের ভাগ্য উন্নয়নের এবং একই সাথে সমাজ বদলের জন্য যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে এক্সট্রা রেসপেক্ট দরকার নেই, এক্সট্রা অনেকেই চান না, যতটুকু ডিজার্ভ করে অতটুকু রেসপেক্ট দিতে যেন আমরা কার্পণ্য না করি। তো সেই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে শেষ করছি। স্বর্ণা, আবারও ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ডাকার জন্য। জি, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। সালাম।